আমরা আগের দিন যেটা পড়েছিলাম সেটা হচ্ছে উষ্মী ভবন পর্যন্ত পড়েছিলাম এবং সকারি ভবনটাও বলেছিলাম। উষ্মী ভবন বলেছিলাম যে যখন স্পর্শধ্বনি কিভাবে তৈরি হয় না, শ্বাসবায়ু পূর্ণ বাধা পেলে সেটা হয় স্পর্শধ্বনি, কিন্তু আংশিক বাধা পেলে হয় উষ্মধ্বনি। এবং স্পর্শধ্বনিগুলো উচ্চারণ করতে গিয়ে শ্বাসবায়ু যদি পূর্ণ বাধা না পাচ্ছে, এইরকম যদি একটা সিচুয়েশন তৈরি হয়, তখন ওই স্পর্শধ্বনিগুলো উষ্মধ্বনিতে পরিণত হয়, যেমন এই কালী পূজার কথা বলেছিলাম। এই কালী পূজার উদাহরণটা দিতে গিয়ে আমরা যেটা বলেছিলাম সেটা ওই পরশুরামের একটা লেখার মধ্যে ছিল যে অয় অয় জানতি পারো না, এই যে এই যে কালী পূজাটা খালি পূজা হয়ে যাচ্ছে, এই যে পূজা জটা হয়ে যাচ্ছে, এই সকারি ভবনে কিন্তু একটা যেটা বাংলাদেশে যে টা উচ্চারিত হয়, অর্থাৎ ওইখানে মূলধ্বনি বা স্বনিম হিসেবে বা ফনিম হিসেবে দন্ত কে মনে করা হয়। আমাদের এখানে মানে পশ্চিমবঙ্গ বা ভারতে মূলধ্বনি বা স্বনিম হিসেবে তালবস্যকে মনে করা হয়। এবারে যখন উষ্মী ভবনের ফলে স্পৃষ্ট বা ঘৃষ্ট ধ্বনিগুলো, অর্থাৎ চ, ছ, এই এই যে সাউন্ড গুলো, এগুলো যখন তে রূপান্তরিত হয়, এবং সেই টা যে কোনো হতে পারে, অর্থাৎ এই যে জেড যে সাউন্ডটা, এইটা হতে পারে মানে হতে পারে, বা হতে পারে, বা হতে পারে, যে কোনো হতে পারে। যেহেতু এটা পূর্ববঙ্গে বেশি দেখা যায়, পূর্ব বাংলাতে দেখা যাওয়ার কারণে এখানে সাউন্ডটা বেশি শোনা যায়। তাহলে এখানে একটা উদাহরণ দেওয়া আছে যেটা তুমি বুঝতে পারছো, যে আগা পাঁচতলা, এই শব্দটা যদি আগা পাঁচতলা হয়ে যায়, এটা হচ্ছে সকারি ভবন। অর্থাৎ স্পৃষ্ট বা ঘৃষ্ট ধ্বনিগুলো যখন এই সাউন্ডে পরিণত হবে, সেটা যে কোনো হতে পারে, আবারও বলছি, বা হতে পারে, মানে জয়ের যেটা রূপ আর কি, মানে এখন যেটা লেখা হয় জয়ের তলায় ফুটকি দিয়ে ওই বা জেড, এই সাউন্ড হতে পারে, বা তালবস্য বা দন্তস্ব যে কোনো সাউন্ড হতে পারে। যেমন আমাদের এখানে এটা আগা পাঁচতলা ওইভাবে না উচ্চারণ করে আগা পাঁচতলা এইভাবে অনেকটা, অর্থাৎ অনেকটা তালবস্য এর কাছাকাছি, যেহেতু আমাদের এখানে মূল স্বনিম হচ্ছে তালবস্য। আর একই রকম ভাবে খেয়েছে, সেটা পূর্ব বাংলার যে উচ্চারণ সেখানে খাইছে হয়ে যায়, এটা হচ্ছে সকারি ভবন। রকারি ভবন হচ্ছে ঠিক এর উল্টোটা, অর্থাৎ এমন অনেক সিচুয়েশন তৈরি হয় বা এমন অনেক সময় দেখা যায় যে এই যে সাউন্ডটা, এইটা প্রথমে বর্গীয় জ বা তে রূপান্তরিত হয়, তারপরে সেটা তে রূপান্তরিত হয়। এই যে পরিবর্তনটা, এইটাকে বলা হচ্ছে রকারি ভবন। মানে এইটা আমাদের বাংলাতে কোথায় আমরা দেখতে পাবো না, বাংলাতে দ, এইটা প্রথমে তে রূপান্তরিত হয়েছিল, তারপরে সেটা তে। এইরকম উদাহরণ খুব বেশি পাওয়া যায় না, দুই একটা। একটা উদাহরণ এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে পঞ্চদশ। এই যে সংস্কৃত শব্দটা, এটাই যখন প্রাকৃতে গিয়েছিল, মানে প্রাকৃতে যখন পরিবর্তন হলো, তখন সেটা পণ্যদহ হয়েছিল, তারপরে 15 হয়েছিল, তারপরে 15, এখন যেটা আমরা বলি। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে একটা সময়ের ব্যবধানে বা স্থানের ব্যবধানে এইরকম ভাবে পরিবর্তনগুলো হতে থাকে। এই যে রকারি ভবন বললাম, এই রকারি ভবনের কাছাকাছি আরেকটা পরিবর্তন হয়, সেটাকে বলা হয় লকারি ভবন। লকারি ভবনে দেখা যায় এই যে দ, বা মানে দ থেকে যেটা বা এর শূন্য আসছিল, এই বা ড, আর পরে আমি পড়তে গিয়ে আবার বলবো যে এই ড আর কিন্তু আসলে প্রথমে একই ধ্বনি ছিল, সেই ধ্বনিটা পরবর্তীতে বাংলাতে পরিবর্তিত হয়ে দুটো ধ্বনিতে ভাগ হয়ে যাচ্ছে, সেটা পরে বলবো। তো এই যে থেকে আমরা বা তে আসছিলাম, এখান থেকে দুটো দিকে যেতে পারে, মানে দুটো দিকে যায়। একটা হচ্ছে এর দিকে, যেটা ওই পঞ্চদশ থেকে 15-তে এলো, অর্থাৎ থেকে হয়ে তারপরে তে এলো। তেমন ভাবেই ষট তার সঙ্গে 10 যুক্ত হয়ে ষোড়শ হয়েছিল, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি বা এই যে টা শটের সঙ্গে 10 যুক্ত হয়ে যে এই টা তে রূপান্তরিত হলো। তারপরে ষোড়শ শব্দটা থেকে 16, অর্থাৎ এই আবার তে রূপান্তরিত হলো। বোঝা যাচ্ছে? এই উদাহরণটা দেখলে আমরা বুঝতে পারবো। অর্থাৎ আমরা এখানে এইরকম তিনটে পেলাম, একটা হচ্ছে সকারি ভবন, একটা রকারি ভবন, আর একটা লকারি ভবন।
এরপরে যে পরিবর্তনটা হয় সেটাকে বলা হয় সংকোচন। এই সংকোচন কখন হয়? যখন আমরা কোনো শব্দ বা কোনো বাক্য, এখানে যেহেতু শব্দের কথা বলা হচ্ছে, তো বা বাক্য মধ্যস্থ শব্দ যাই বলি না কেন, সেটা যখন দ্রুত উচ্চারণ করতে চাই, এই উচ্চারণের দ্রুততার কারণে অনেক সময় আমরা আমরা মানুষ প্রকৃতিগতভাবে অলস প্রকৃতির। একই রকম ভাবে আমাদের জীবও অলস প্রকৃতির। তো এই দ্রুত উচ্চারণের সময় যতটা পরিশ্রম করার দরকার, জীব অনেক সময় ততটা করে না। ফলে এই পরিশ্রমটাকে লাঘব করার জন্য অনেক সময় আমরা যেটা করি, যে একটা শব্দের মধ্যে সবকটা ধ্বনিকে সমান যত্ন নিয়ে উচ্চারণ করি না। অর্থাৎ এমন অনেক ধ্বনি থাকে যেগুলো পূর্ণভাবে স্পষ্ট রূপে উচ্চারিত হয় না। ফলে এই অনেকগুলো ধ্বনি অনেক সময় হয় একটা সংক্ষিপ্ত রূপ নিয়ে নেয়। এইটাকে বলা হয় সংকোচন। যেমন বৈবাহিক থেকে বেয়াই, যখন আমরা বৈবাহিক উচ্চারণ করছিলাম তখন আমাদের অনেকগুলো ধ্বনি উচ্চারণ করতে হচ্ছিল, সেটাকে আমরা সংক্ষিপ্ত করে করে নিলাম বেয়াই। সেখান থেকে আবার এইটা আলাদা করে ব্যয় শব্দটা তো শোনা যায় না, কিন্তু যখন বলা হয় ব্যয় মশাই, তখন আমরা দেখতে পাই যে বেআই শব্দটাও আর পুরোটা উচ্চারণ করা হচ্ছে না। তাহলে বৈবাহিক থেকে বেআই এসেছিল, সেখান থেকে আমরা ব্যয় আরো ছোট করে নিলাম, বেআই থেকে ব্যয় করে নিলাম আরো ছোট। একই রকম ভাবে যাহা ইচ্ছা তাই বা যা ইচ্ছা তাই, এই পুরো শব্দটা না বলে এটাকে আমরা সংক্ষিপ্ত করে দ্রুত উচ্চারণ করে বলি যাচ্ছে তাই। তেমন ভাবে জামাইবাবু হয়ে যায়, প্রথমে জামাই হয় তারপরে জামাই হয়ে যায়, অর্থাৎ আর পুরোটা বলা নেই জামাইবাবু, অর্থাৎ পুরোটা আর উচ্চারণ করা হচ্ছে না। একই রকম ভাবে ব্যবসায়ী হয়ে যায় বেবুসে, পেঁয়াজ হয়ে যায় প্যাঁজ। বুঝা যাচ্ছে? বিস্ফোরণ বা প্রসারণ হচ্ছে ঠিক এর উল্টোটা। এখানে এমন অনেক শব্দ থাকে, বিশেষ করে যেগুলো খুব ছোট শব্দ, সেগুলোর ক্ষেত্রে এই জিনিসটা হয় যে আমরা তখন উচ্চারণকে দীর্ঘ করার জন্য এই ছোট ছোট যে শব্দগুলো সেগুলোকে অনেক সময় তার মধ্যে নতুন ধ্বনি যুক্ত করে দিয়ে, অর্থাৎ ধ্বনি সংখ্যা যা ছিল সেই ধ্বনিটা বাড়িয়ে দিয়ে আমরা সেটাকে প্রসারণ করি, বা সেই যে প্রক্রিয়া সেটাকে বিস্ফোরণ বলেও বলা হয়। আসলে এটা এক্সপেনশন করা হচ্ছে, যেটা ছিল তাকে বাড়ানো হচ্ছে। যেমন পর্তুগিজ পেরা শব্দ থেকে বাংলাতে পেয়ারা। একই রকম ভাবে সংস্কৃতে পর্যঙ্ক শব্দ ছিল, সেই পর্যঙ্ককে ব্রজবলিতে ভেঙে দেওয়া হলো, ভেঙে করা হলো পরিজঙ্ক। এই ভেঙে দেওয়ার বিষয়টা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বাংলাতেও দেখতে পাই। বিভাজন, যেটা একটু আগে বলছিলাম, যে ওই একটা স্বনিম থেকে স্বনিম বা মানে একটা স্বনিম বা একটা মূলধ্বনি, এই যে একটা মূলধ্বনি বা একটা স্বনিমের কথা বলছি, এই একটা স্বনিমের কিন্তু অনেকগুলো পূরক ধ্বনি বা অ্যালোফোন বা উপধ্বনি থাকে। যেমন এই যে যদি আমরা উচ্চারণ, যদি আমরা টাকে ধরে নিই, যে যদি আমাদের মূলধ্বনি হয়, এর কাছাকাছি আমরা যখন দন্ত এর মতো উচ্চারণ করছি বা মূর্ধন্য ষ, কোনটাই তো আমরা ঠিক করে উচ্চারণ করতে পারি না। এগুলোকে আসলে তাহলে তালব্য স্বরের আমরা অ্যালোফোন হিসেবে ধরতে পারি। তো এই যে অ্যালোফোন গুলো, অর্থাৎ একটা ফোনিম থাকছে, একটা ফোন থাকছে বা মূল ধ্বনি বা স্বনিম থাকছে, তার অনেকগুলো উপধ্বনি বা পূরক ধ্বনি থাকতে পারে। এই যে অ্যালোফোন গুলো, এইগুলো যদি এমন অবস্থা তৈরি হয় যে তখন এদের পরিবর্তন, মানে এই যে দুটোর মধ্যে যে পার্থক্য, অর্থাৎ মূল ধ্বনি বা স্বনিমের সঙ্গে অ্যালোফোনের যে পার্থক্য, সেটা যদি খুব বেশি বেড়ে যায়, অর্থাৎ সিচুয়েশন এমন হলো যে সেগুলোকে এখন স্বতন্ত্র স্বনিম বলে মনে করা হচ্ছে, এইরকম যদি হয় তখন তাকে ওই যে নতুন স্বনিমটা তৈরি হলো, নতুন স্বনিমের প্রতিষ্ঠা হলো, সেটাকে বলা হচ্ছে বিভাজন। অর্থাৎ একটা স্বনিম বা একটা মূলধ্বনি থেকে বিভাজিত হয়ে তারা দুটো স্বনিমে রূপান্তরিত হলো। যেমন আসলে এই আমাদের ড আর র, এই দুটো একই স্বনিম ছিল। বাংলাতে যখন প্রথমে এই দুটো একটা স্বনিমের দুটো উপধ্বনি হিসেবে ছিল, এইবারে এদের কিছু সুনির্দিষ্ট নিয়ম ছিল। সেই নিয়মটা ছিল এইরকম, যে এই যে র, এইটা শব্দের শেষে বসতে পারে বা দুটো স্বরধ্বনির মাঝখানে, এবং বাকি যা কিছু পরিবেশ তৈরি হবে সেখানে ড বসবে। এই যে নিয়মটা, এই নিয়ম একদম ফিক্সড, অর্থাৎ একটি ধ্বনি মানে ড কখনো র এর জায়গায় বসতে পারবে না, বা র কখনো ড এর জায়গায় আসতে পারবে না, নির্দিষ্ট নিয়ম আছে।
কিন্তু যখন অনেক বিদেশি শব্দ বাংলাতে প্রবেশ করতে আরম্ভ করলো, তখন দেখা গেল সেই বিদেশি শব্দগুলোর প্রভাবে এই নিয়মটা ব্যাহত হচ্ছে। এই নিয়মটা আর মেনে চলা যাচ্ছে না। এই বিদেশি শব্দগুলো যখন বহুল প্রচলিত হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে যে দুটি স্বরের মাঝখানে এবং শেষে মানে শব্দের শেষে যেগুলো আসলে র এর জায়গা ছিল, তেমন শব্দও পাওয়া যাচ্ছে যেখানে এখন ড বসছে। যেমন রেডিও, রড ইত্যাদি বলতে পারি। ফলে এই যে ১ম এ ড আর র এই দুটো একই স্বনিম ছিল বা একই স্বনিমের দুটো উপধ্বনি ছিল বা দুটো অ্যালোফোন ছিল, সেইটাকে এখন দুটো আলাদা স্বনিম হিসেবে দেখা হচ্ছে। এবং যখন যদি আমরা এবার একটু আমাদের বর্ণপরিচয়ের দিকে যাই, বিদ্যাসাগর যখন বর্ণপরিচয় তৈরি করছেন, তখন কিন্তু এই দুটোকে আলাদা করেই করছেন। তার আগে এই দুটো মানে যদি আমরা সংস্কৃতে চলে যাই বা প্রাচীন ভারতে চলে যাই, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো এই দুটো একটাই পাওয়া যাচ্ছে, দুটো পাওয়া যাচ্ছে না। একই রকম ভাবে মধ্যযুগের ইংরেজিতেও এই উ আর ন এর এই দুটো স্বনিম আলাদা, আলাদা মানে একই স্বনিমের দুটো উপধ্বনি ছিল। কিন্তু পরবর্তীতে এই দুটো আলাদা, আলাদা স্বনিম হয়ে গেছে। এইবারে একটা কথা মনে রাখতে হবে যে এই যে আমরা একটু আগে যে আরেকটা প্রক্রিয়ার কথা পড়ছিলাম যেটাকে বলছিলাম বিস্ফোরণ। এই বিস্ফোরণের সঙ্গে কিন্তু বিভাজনের একটা প্রকৃতিগত পার্থক্য রয়েছে। কারণটা হচ্ছে এই যখন আমরা বিস্ফোরণ পড়ছি, বিস্ফোরণে কি হবে যে নতুন ধ্বনি একটা আসছে। এইটা হচ্ছে বিস্ফোরণ। কিন্তু বিস্ফোরণে নতুন ধ্বনি এলেও সেখানে নতুন স্বনিম তৈরি হচ্ছে না বা নতুন স্বনিম সেখানে যুক্ত হচ্ছে না। তাহলে নতুন স্বনিম যেটা যেখানে যুক্ত হচ্ছে সেইটা হচ্ছে আমাদের বিভাজন। অর্থাৎ ভাগ হয়ে যাচ্ছে বা স্প্লিট হচ্ছে। কিন্তু বিস্ফোরণে একটা নতুন ধ্বনি এসে যুক্ত হচ্ছে মাত্র। অর্থাৎ আমাদের যে ধ্বনির আগম আমরা পড়েছিলাম যে ভাগটা, তার একটা ভাগ হিসেবে আমরা বিস্ফোরণকে ভাবতে পারি। এরপরে হচ্ছে একীভবন। অর্থাৎ এরকম যদি হয় যে মানে যখন আমরা বিভাজন পড়লাম তখন আমরা দেখলাম যে একই স্বনিম ছিল। একই স্বনিমের দুটো অ্যালোফোন ছিল। কিন্তু তাদের মধ্যে নতুন বৈশিষ্ট্য যুক্ত হচ্ছে। ফলে তাদের উচ্চারণেও পার্থক্য তৈরি হচ্ছে। ফলে তারা আলাদা, আলাদা স্বনিম হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। এখানে ঠিক বিপরীত প্রক্রিয়া ঘটছে। অর্থাৎ ভাষার মধ্যে কোনো স্বনিম বা ফোনিম সেটা তাদের যে মানে দুটো আলাদা, আলাদা স্বনিম ধরে নিলাম। তাদের যে উচ্চারণগত স্বাতন্ত্র্য ছিল সেটা যদি হারিয়ে যায়, অর্থাৎ দুটো আলাদা, আলাদা স্বনিম ছিল কিন্তু তাদের মধ্যে একটা স্বনিম তার উচ্চারণের যে বৈশিষ্ট্য ছিল সেটা হারিয়ে আরেকটা স্বনিমের মতো করে উচ্চারণ হতে থাকে। অর্থাৎ দুটো স্বনিম যেটা আলাদা, আলাদা ছিল তাদের উচ্চারণ বৈশিষ্ট্য এখন একটা স্বনিমে রূপান্তরিত হয়। তখন তাকে বলা হবে একীভবন। এই একীভবন কিরকম হতে পারে? যেমন পাণিনি শব্দটা আমরা বলেছিলাম। এই যে পাণিনি এইটা যখন আমরা সংস্কৃতে উচ্চারণ করি তখন এই যে মূর্ধন্য এর উচ্চারণটা আমরা দেখলাম অনেকটা ওই র এর কাছাকাছি আসছে। পাণিনি বলছি আমরা, পাণিনি বলছি না। কিন্তু বাংলাতে এই যে মূর্ধন্য এর যে উচ্চারণের স্বাতন্ত্র্য সেটা এখন নেই। অর্থাৎ বাংলাতে আমরা প্রাণ বলি আর জলপান বলি, এই দুটো নয়ের উচ্চারণটা আসলে আলাদা। প্রাণ আর পান দুটো তো ন আলাদা আলাদা। কিন্তু এই দুটো নয়ের উচ্চারণগত কোনো স্বাতন্ত্র্য নেই। উচ্চারণগতভাবে দুটো নয়ই একই উচ্চারিত হচ্ছে। অর্থাৎ মূর্ধন্যয়ের যে স্বাতন্ত্র্য ছিল, অর্থাৎ মূর্ধন্য ফনিম হিসেবে যে আলাদা উচ্চারণ আগে ছিল, সেই বৈশিষ্ট্য বাংলাতে হারিয়ে গেছে। বাংলাতে এখন মূর্ধন্য দন্তন্বয়ের মতোই উচ্চারিত হয়। অর্থাৎ এই দুটোকে আর আলাদা, আলাদা স্বনিম বলে আমরা বলতে পারি না। এখন এই দুটো একই স্বনিম। এইবারে এখানেও একটা কথা মনে রাখতে হবে যে সংকোচন বলে যে প্রক্রিয়াটা, এই সংকোচন আর একীভবন এই দুটো কিন্তু আলাদা প্রক্রিয়া। কারণ আমরা সংকোচনে দেখেছি যে সংকোচনে ধ্বনি সংখ্যা কমে যাচ্ছে। কিন্তু এই একীভবনে আসলে সামগ্রিকভাবে আমাদের যে ভাষাটা ছিল সেই ভাষা থেকেই একটা ধ্বনি কমে গেল। অর্থাৎ শব্দ থেকে একটা ধ্বনি কোনো কারণে উচ্চারিত না হওয়া সেটা আর ভাষা থেকে একটা স্বনিম হারিয়ে যাওয়া দুটো কিন্তু এক নয়। যখন ভাষা থেকে একটা স্বনিম হারিয়ে যাচ্ছে বা অন্য স্বনিমের মতো করে উচ্চারিত হচ্ছে দিয়ে একই স্বনিমে রূপান্তরিত হচ্ছে সেইটাকে বলা হচ্ছে একীভবন।
আর এই শব্দ থেকে একটা ধ্বনি উচ্চারিত হচ্ছে না, সেই ধ্বনি সংখ্যাটা কমে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে সংকোচন। ঠিক আছে? এছাড়া এইগুলো হচ্ছে মূল যে বিভাজন সেইগুলো। এরপরে রয়েছে আরো ছোট, ছোট বিভাজন। মানে ছোট, ছোট ভাগ করতে পারি বা প্রক্রিয়া খুঁজে বের করা যেতে পারে। যেমন ন স্থানে অর্থাৎ এই দন্তন্য স্থানে ল এর উচ্চারণ হয়। এইটা সাধারণত আমরা দেখব যে অশিক্ষিত ব্যক্তির যে উচ্চারণ সেইখানে এই জিনিসটা প্রচুর দেখা যায়। যেমন আমরা ওই পরশুরামের লম্বকর্ণ গল্পে আমরা দেখেছিলাম যে এই যে লাটু বাবু যিনি এসেছিলেন, লাটু বাবুর উচ্চারণে আমরা দেখেছিলাম ওই তিনি ১৯ টিকে ১৯টি বলছিলেন, প্রাণীকে প্রালি বলছিলেন, এরকম নরহরিকে লরহরি বলছিলেন। অর্থাৎ আবার একই রকম ভাবে ঠিক বিপরীত প্রক্রিয়া দেখা যায়। সেখানে ল থেকে ন উচ্চারিত হয়। যেমন লুচি, নুচি, লবণ থেকে নুন, লোহা থেকে নোয়া এরকম উচ্চারণগুলো রয়েছে। আর র থেকে লয়ে একটা পরিবর্তন হয়। যেমন প্রাচীর থেকে পাঁচিল, রাজা থেকে লাজা, বমরি থেকে বল্মিক ইত্যাদি হয়। আবার এর অপোজিটও দেখা যায়। সেটা হচ্ছে ল থেকে র এ রূপান্তরিত। যেমন লসুন থেকে রসুন। আর এই ল লসুন শব্দটা আমরা এখনো হিন্দিতে শুনতে পাই। সেখানে উচ্চারণটা একটু আলাদা। একই রকম ভাবে স হতে রূপান্তরিত হয়। যেমন সিন্ধু থেকে হিন্দু এই খুবই প্রচলিত বিষয়। এছাড়া ব্যঞ্জন দিত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ। ব্যঞ্জন দিত হচ্ছে যে এইটা ওই শাসাঘাত সংক্রান্ত পরিবর্তন যে যখন আমরা কোন শব্দে জোর দেওয়ার জন্য মানে বিশেষ কোনো অক্ষরে যখন শাসাত করি তখন যদি স্বরমধ্যবর্তী একক ব্যঞ্জন থাকে তখন সেটা দ্বিত হয়ে যায়। এই যে দ্বিত্ব হচ্ছে এই যে প্রক্রিয়াটাকে এইটাকে বলা হয় ব্যঞ্জন দ্বিত্ব। অর্থাৎ এখানে আমরা কোনো কিছু জোর দিয়ে মানে সেটাকে আমরা আরো গুরুত্ব সহকারে বোঝাতে চাই। যেমন বড় কষ্ট এইটাকে যখন আমি কষ্টের প্রাবল্য বোঝাতে চাই তখন আমরা কিভাবে বলবো যে বড্ড কষ্ট। এই যে বড়, বড্ড এখানে আমাদেরকে মনে রাখতে হবে ওই র এর ওই মূল স্বনিম হিসেবে যেহেতু একই ছিল সেহেতু এটা ড হিসেবে উচ্চারিত হচ্ছে। তাহলে বড় কষ্ট বড্ড কষ্ট হয়ে গেল। একই রকম ভাবে কোথাও পাবে না, কোত্থাও পাবে না। অর্থাৎ এই যে পাওয়া যাবে না সেটাকে আরো নিশ্চয়তা দেওয়ার জন্য, আরো নিশ্চয় করার জন্য সেটা বলা হচ্ছে কোত্থাও পাওয়া যাবে, কোত্থাও পাবে না। এটা হচ্ছে ব্যঞ্জন দ্বিত্ব। এরপরে আমাদের ধ্বনির স্থানান্তর অর্থাৎ আমাদের যে ৪ নম্বর যে প্রক্রিয়াটা ছিল সেখানে আমরা চলে এলাম। এর মধ্যে যে সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিপর্যাস। এটা কখন হয়? না শব্দের মধ্যে যখন কাছাকাছি অবস্থিত আচ্ছা তোমাদের কারো কিছু আচ্ছা আমি আসলে তোমাদের এই চ্যাট বক্সটা সবসময় দেখা যাচ্ছে না। না, বৈবাহিক শব্দ থেকে বেয়াই কি করে আসবে? বৈবাহিক শব্দের বর্তমান যে অর্থ আমরা বৈবাহিক বর্তমান অর্থে জানি যে বৈবাহিক হচ্ছে বিয়ে সংক্রান্ত বিষয়। কিন্তু আসলে বৈবাহিক শব্দটা ওই বিবাহ সংক্রান্ত যে সম্বন্ধ স্থাপন করা হচ্ছে সেইটা বোঝাতো বৈবাহিক। অর্থাৎ বৈবাহিক শব্দের যে আগের অর্থ সেটা হচ্ছে বর্তমানে আমরা যাকে বেয়াই বলছি সেই অর্থটাই কিন্তু বোঝাতো। মানে ওই সম্বন্ধটাই বোঝাতো। ফলে এই দুটোর বর্তমানে অর্থ আলাদা হলেও আদতে এই দুটো শব্দের মূল অর্থগত মানে মূল অর্থের দিক থেকে কিন্তু একই। আর অ্যালোফোন বিষয়টা হচ্ছে মানে অ্যালোফোন একটু জটিল বিষয়। আমরা আগে বলো যে স্বনিম জানো কি জানো না? যদি স্বনিম জেনে থাকো তাহলে অ্যালোফোন বোঝাতে সুবিধে হবে। তা নাহলে আমি ১ম এ স্বনিম বলছি, তারপরে আমি অ্যালোফোন বলছি। একটু আমাকে চ্যাট বক্সে ক্লিয়ার করো যে তোমাদের স্বনিমটা জানা আছে কিনা? আচ্ছা বেশ। তাহলে আগে আমি স্বনিম বলছি, তারপরে এটা বলছি। দেখো, স্বনিম হচ্ছে প্রতিটি ভাষায় মানে আমি এখন বাংলা ভাষা দিয়ে যদি বলতে চাই,
বাংলা ভাষাতে বেশ কিছু মূল ধ্বনি আছে। অর্থাৎ ধরো আমরা যদি যেকোনো একটা ধ্বনি নিলাম, সেই ধ্বনিটা যদি আমরা উচ্চারণ করি, তাহলে কি আমরা প্রতিবার একই রকম উচ্চারণ করতে পারবো? যেকোনো একটা ধ্বনি যদি আমরা উচ্চারণ করতে চাই, তাহলে আমরা দেখতে পাবো যে প্রতিবার আমরা ঠিক একই রকম উচ্চারণ করছি না। কিন্তু আমরা এই পুরোটাকেই একটাই ধ্বনি বলে চিনি। বোঝা যাচ্ছে? ধরো স্বনিম মানে হচ্ছে মূল ধ্বনি। বুঝতে পারছো? একটু চ্যাট বক্সে বলবি যে বুঝতে পারছো কি পারছো না। হ্যাঁ, বেশ। মানে ধরো একটা ধ্বনি যখন আমরা বারবার উচ্চারণ করছি, তার মধ্যে আমরা দেখব যে সামান্য পরিবর্তন হয়ে যেতে পারে। এইটাকে বলা হয় স্বনিমের বা মূল ধ্বনি যেটা, তার বৈচিত্র্য। মানে ধরো, এবং এটা কিন্তু একই ধ্বনি মানে যখন শব্দ হিসেবেও কিন্তু এই পরিবর্তন হতে পারে। যেমন ধরো আমরা আমাদের যে আধুনিক বাংলা বা মান্য বাংলার যে উচ্চারণ, সেখানে যদি আমরা শ্লীল শব্দটা বলি, শ্লীল, এখানে আমরা স এর যে উচ্চারণ পাচ্ছি, একই রকম ভাবে যদি আমরা বলি শিল, এই যে শ্লীল আর শিল, এই দুটো বলার সময় একটু খেয়াল করে দেখো যে দুটো স এর উচ্চারণ কিন্তু আমাদের একই রকম জায়গা থেকে হচ্ছে না। দুটোই তালব্য, কিন্তু এই দুটোর উচ্চারণে সামান্য পার্থক্য রয়েছে। বুঝতে পারছো? এইটাকে বলা হয়, এই যে তাহলে উচ্চারণের একটা বৈচিত্র্য তৈরি হলো। কিন্তু এই দুটো আসলে এই দুটো আসলে তো একই ধ্বনি। মানে মূল ধ্বনি হিসেবে তো একই। দুটোই তো আমরা তালব্যই উচ্চারণ করছি। বোঝা যাচ্ছে? এই যে যখন এই উচ্চারণের সামান্য বৈচিত্র্য সহকারেও মূল ধ্বনিটাকে আমরা বুঝতে পারছি, এই মূল ধ্বনির যে বিষয়, এটাকে বলা হচ্ছে স্বনিম। অর্থাৎ যদি আমরা এটার একটা সংজ্ঞাতে পৌঁছতে চাই, তাহলে আমাদের বলতে হবে যে মানে ভাষাতে আমরা যা কিছু ধ্বনি পাচ্ছি, এখানে আমরা দুরকম ধ্বনি পাবো। একটা হচ্ছে মূল ধ্বনি, আরেকটা মানে যেকোনো ভাষার ক্ষেত্রে, যদি বাংলা ভাষার ক্ষেত্রে বলি, তাহলে বাংলা ভাষাতে আমরা দুরকম ধ্বনি পাবো। একটা পাবো মূল ধ্বনি, আরেকটা পাবো ধ্বনির বৈচিত্র্য। ধ্বনির বৈচিত্র্য ওই যে বললাম যে আমরা আলাদা আলাদা সময়ে বা আলাদা আলাদা শব্দের ক্ষেত্রে আমরা দেখবো যে একই ধ্বনির উচ্চারণের একটু স্থান এদিক ওদিক হয়ে যাচ্ছে। এইটাকে বলা হচ্ছে মূলধ্বনির বৈচিত্র্য। এবারে এই যে বৈচিত্র্যগুলো রয়েছে, এই বৈচিত্র্যগুলো দুরকম হতে পারে। একটা হতে পারে উপধ্বনি, আরেকটা হতে পারে সাধারণ বৈচিত্র্য বা মুক্ত বৈচিত্র্য যেটাকে বলতে পারি আমরা। এই যে উপধ্বনি যেটা, সেইটাকে বলা হচ্ছে অ্যালোফোন। ঠিক আছে? এবারে এই উপধ্বনি কিরকম হতে পারে? যদি আমরা এই স সাউন্ডটাকে নিয়ে যদি ধরি, তাহলে আমরা দেখতে পাবো এই স এর আমরা কখনো কখনো এমন অনেক শব্দ পাবো যেখানে দন্ত স এর মতো স টা উচ্চারিত হবে। তাহলে সেইটা আলাদা করে, কারণ আমাদের এখানে তো মানে আমরা টেকনিক্যালি যদি লেখাতে যাই, বানান করে যখন লিখছি, সেখানে তো আমরা ৩ টে পাচ্ছি স। একটা তালব্য, একটা দন্তস্ব, একটা মূর্ধন্য ষ। কিন্তু এই যে মূর্ধন্য ষ আর দন্তস্ব, এই দুটোর আলাদা করে তেমন উচ্চারণ নেই। অর্থাৎ আমরা মূলধ্বনি হিসেবে আমাদের এখানে প্রতিষ্ঠা পেল কোনটা? তালব্য। কিন্তু তালব্য প্রতিষ্ঠা পেলেও আমরা দেখতে পাচ্ছি যে এর যে বৈচিত্র্য, কখনো কখনো সেটা দন্ত স এর মতো উচ্চারিত হতে পারছে, আবার কখনো কখনো তালব্য যেমন নরমালি হয় সেরকম উচ্চারণ হচ্ছে। মূর্ধন্য ষ এর তো সে অর্থে কোনো উচ্চারণই নেই, ওটা তালব্য এর মতোই উচ্চারিত হয়। তাহলে এই যে পুরোটা, তাহলে একটা আমরা স্বনিম পেয়ে গেছি তালব্য, আর যে দন্ত স এর মতো উচ্চারণ, সেটাকে তাহলে আমরা এর অ্যালোফোন হিসেবে দেখতে পারি। এইবারে এই যে পার্থক্য, তাহলে দন্ত স আর তালব্য এর মধ্যে উচ্চারণগত একটা পার্থক্য সামান্য আমরা দেখতে পেলাম, কিন্তু সেটা যেহেতু খুব বেশি স্বাতন্ত্র্য তৈরি করলো না, ফলে সেটাকে আমরা আলাদা করে মানে অন্য কোনো স্বনিম বলছি না।
এই পার্থক্যটা বুঝতে পারবে যখন বাংলাদেশের কোনো মানুষ কথা বলেন, তখন আমরা খেয়াল করব যে তিনি যে উচ্চারণ করেন, যেহেতু ওইখানে ফার্সি ভাষার প্রভাবটা আমাদের এখানে যতটা ছিল তার থেকে অনেক বেশি প্রভাব ছিল। ফলে ওইখানে মূল যে ধ্বনি বা স্বনিম হিসেবে ওইখানে যেটি প্রতিষ্ঠিত সেটা হচ্ছে দন্তস্ব। মানে বাংলাদেশে বা বঙ্গালী ভাষাতে দন্তস্ব হচ্ছে মূল স্বনিম বা মানে মূল ধ্বনি বা স্বনিম। আর আমাদের এখানে তালব্য। ফলে ওইখানে যে টা উচ্চারিত হয় সেটা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে সেটা দন্তস্ব উচ্চারিত হয়। আর আমাদের এখানে আমরা দেখব যে যেকোনো কেই আমরা তালবস্য হিসেবে উচ্চারণ করতে মানে যেটা মান্য উচ্চারণ সেখানে তালবস্যকে মূল স্বনিম বা মানে মূল ধ্বনি বা স্বনিম হিসেবে প্রাধান্য দেওয়া হয় বা প্রতিষ্ঠা দেওয়া হয়েছে। এইবারে আমাদের ওই যে বিভাজনের ক্ষেত্রে যেটা দেখলাম সেখানে দেখলাম যে আর র এই যে দুটো আসলে মানে আদতে একটাই স্বনিম ছিল প্রথমে। কিন্তু এই দুটোর দেখলাম এই যে উচ্চারণ বদলে গেল, ব্যবহার বদলে গেল, তাদের আ যে প্রথমে যে শর্ত ছিল যে এটা এই জায়গায় বসতে পারবে, এটা ওই জায়গায় বসতে পারবে। এই দুটোর মধ্যে কোন রকম চেঞ্জ হবে না বা ক্ল্যাশ হবে না। আমরা দেখলাম সেই জিনিসটা হচ্ছে। অর্থাৎ এখন আর ওই র আর ড কে একটা ধ্বনি হিসেবে বা মূল ধ্বনি বা স্বনিম হিসেবে একটাকে আর আমরা মানতে পারছি না। আমাদেরকে এখন দুটো আলাদা, আলাদা করে করতে হবে। সেই কারণে ওখানে বিভাজন হয়ে গেল। একই ভবনে আমরা দেখলাম যে দুটো আলাদা, আলাদা স্বনিম অলরেডি ছিল। একটা মূর্ধন্য, একটা দন্তন্য। কিন্তু এখন যখন আমরা উচ্চারণ করছি, মানে বর্তমান যে বাংলা ভাষা আমরা কথা বলছি, সেই ভাষাতে মূর্ধন্য এর যে উচ্চারণ তার যে আদি বৈশিষ্ট্য যা ছিল যেটা বললাম যে পানিনি বানানটা আসলে কি? মানে আমাদের এখনকার উচ্চারণে তো পানিনি। তার বানানটা হচ্ছে পয়া আঁকা মূর্ধন্য মানে ১ম টা মূর্ধন্য তারপর একটা দন্তন্য। এই যে এইটার বর্তমান উচ্চারণ যখন পানিনি হচ্ছে অর্থাৎ মূর্ধন্য আর দন্তন্য এর যে আলাদা, আলাদা উচ্চারণ বা স্বাতন্ত্র্য সেটা আর থাকছে না। যেটা অতীতের উচ্চারণ অনুযায়ী সেটা পানিনির মতো শোনাতো। বোঝা যাচ্ছে? অর্থাৎ এইখানে আমরা দেখব যে দুটো আলাদা, আলাদা স্বনিম তারা একত্রিত হয়ে যাচ্ছে। তারা একটা স্বনিমে রূপান্তরিত হচ্ছে। বোঝা গেছে এতক্ষণ? বেশ। এবারে আমরা ওই ধ্বনির যে আচ্ছা যদি আ কোন কোয়েশ্চেন থাকে তো তোমরা মানে আমি সবসময় চ্যাট বক্সটা ওপেন করে দেখছি না। উম সেক্ষেত্রে তোমরা একটু আমাকে WhatsApp এ মানে তোমাদের এই গ্রুপেও একটু কোয়েশ্চেন করতে পারো যে স্যার তাহলে আমি চ্যাট বক্সটা দেখে নেব। ঠিক আছে? আমার সবসময় চ্যাট বক্সটা দেখা হচ্ছে না। বেশ। এবারে এই যে ধ্বনির স্থানান্তর বা বিপর্যাস, মানে ধ্বনির স্থানান্তরের একটা ভাগ হিসেবে আমরা বিপর্যাস পড়তে পারি। এখানে আমরা দেখব যে শব্দের মধ্যে কাছাকাছি অবস্থিত বা সংযুক্তভাবে যদি দুটি ধ্বনি থাকে এবং তারা যদি নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে, তখন এই যে স্থান পরিবর্তন হলো বা স্থান বিনিময় হলো, তখন সেটাকে বলা হয় বিপর্যাস। যেমন আমরা এই শব্দটা খুব কমন সেটা হচ্ছে বাক্স শব্দটা। এটা আসলে তো বিদেশি শব্দ হোক। কিন্তু বাংলাতে যদি আমরা ওই বক্স শব্দটাকে যদি মানে কনভার্ট করতে চাই বাংলাতে তাহলে বাক্স আসছে। এই বাক্স শব্দটাকে বাস্ক এই উচ্চারণ কিন্তু আমরা দিনরাত শুনে থাকি। একই রকম ভাবে রিক্সা শব্দটা থেকে রিস্কা এটা শুনে থাকি। বারাণসী এই শব্দটা থেকে বানারস, সেখান থেকে বেনারস এই পরিবর্তনটা আমরা জানি। এবং একটা কথা মনে রাখতে হবে যে আবার এমন অনেক সময় হতে পারে যে গোটা ধ্বনির বিপর্যাসটা হচ্ছে না কিন্তু তার একটা বৈশিষ্ট্য বা একটা ধর্মের বিপর্যাসও হতে পারে। যেমন গর্ধব এই শব্দটা থেকে এখানে খেয়াল করে দেখতে হবে যে যখন এর পরবর্তী স্টেপ হিসেবে আসছে গদ্যহ, এই যে শব্দটা এর পরের স্টেপ হচ্ছে গাধা আসছে। এই যে পরিবর্তন হলো সেখানে আমরা দেখব যে আসলে হ ধ্বনি কি? হ ধ্বনি আমরা জানি মহাপ্রাণ ধ্বনি। এই মহাপ্রাণ ধ্বনিটা দয়ের সঙ্গে যুক্ত হচ্ছে। দিয়ে গাধাতে রূপান্তরিত হচ্ছে। গর্ধব থেকে এখানে আসছে ওই মহাপ্রাণ ধ্বনির যে মানে ওই যে বা মহাপ্রাণ যে ধ্বনিটা সেই মহাপ্রাণ এই বিষয়টা দয়ের সঙ্গে এসে যুক্ত হচ্ছে। অর্থাৎ আমাদের তার আগের যে ভাগটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এই ভাগটার দিকে খেয়াল করলে দেখতে পাবো যে গ এর পর এটাকে মানে বিশ্লেষণ করে যে দেখানো হচ্ছে, তাহলে দুটো দ ছিল, তারপরে ছিল এই তাই তো?
কিন্তু তারপরে আমরা দেখলাম যে ধ অর্থাৎ এই হ এইখানে দয়ের সঙ্গে এসে যুক্ত হলো। অর্থাৎ এই যে মহাপ্রাণ হ ধ্বনি এইটা দয়ের সঙ্গে এসে মানে যেখানে মহাপ্রাণ ধ্বনিটা বসছিল তার থেকে আগে এসে যুক্ত হয়ে গেল। একই রকম ভাবে আধিক্যতা এটা ছিল মূল শব্দ। অর্থাৎ যেখানে আধিক্য বা বেশি বোঝাচ্ছে। এই হিসেবে আধিক্যতা ছিল। সেই শব্দটা যখন রূপান্তরিত হচ্ছে আধিক্যেতায় তখন আমরা বুঝতে পারবো যে এই যে ধ মানে কি? ধ মানে দ যুক্ত হ। অর্থাৎ এই হটা বা এইখানে যে হটা ছিল সেইটা এসে পরের যে ধ্বনিটা ছিল ক ধ্বনি তার সঙ্গে যুক্ত হচ্ছে। দিয়ে কটাকে খতে রূপান্তরিত করছে। আর যেহেতু এখান থেকে হ চলে যাচ্ছে ফলে হয়ের হ থেকে মানে ধ থেকে হ বিয়োগ করে দিলে দ পাচ্ছি। অর্থাৎ এটা আবার দ তে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে আধিক্যতা থেকে আমরা পেলাম আধিক্যেতা। এরপরে এই যে আমরা বিপর্যয়ের কথা বলছিলাম, এইখানে আমরা দেখছিলাম যে বিপর্যাস, এই বিপর্যাস সাধারণত মানে আমরা সব ক্ষেত্রে দেখছিলাম যেটাকে আমরা বিপর্যয় বলে আইডেন্টিফাই করছিলাম সেখানে এই দুটো ধ্বনি পাশাপাশি থাকছে সবসময় এবং পাশাপাশি যে ধ্বনিগুলো বা যুক্ত মানে সংযুক্ত হয়ে থাকতে পারে বা আলাদাভাবে থাকতে পারে এই পাশাপাশি থাকা ধ্বনিগুলোর মধ্যেই এই স্থান বিনিময়টা হচ্ছিল। এবারে আমরা দেখবো যেটাকে স্পুনারিজম বলা হয় সেখানে আমরা দেখবো মানে দূরস্থ ধ্বনির বিপর্যয় সেখানে আমরা দেখবো যে এবারে এই শব্দের মধ্যে যে স্থান বিনিময় হচ্ছে তেমন ভাবে একটু দূরে অবস্থিত ধ্বনি বা একটা বাক্যের মধ্যে বোঝা যাচ্ছে যে তার মানে ধ্বনিগুলো সেখানে অনেকটা দূরে দূরে অবস্থিত করছে। এই দূরে দূরে অবস্থিত ধ্বনিগুলোর মধ্যেও বিপর্যয় হতে পারে। এইটাকে এই যে এটাকে স্পুনারিজম বলা হয় এইটা আসলে অক্সফোর্ডের একজন মানে মানুষকে কেন্দ্র করে বা একজন অধ্যাপককে কেন্দ্র করেই এই জিনিসটা বলা হয়েছে। তার কারণ ওইখানে যে ডক্টর স্পুনার ছিলেন, এই ডক্টর স্পুনারের এইরকম ধ্বনি বিপর্যয় প্রায়ই ঘটতো। তো সেই মানুষের নাম থেকে এইটা স্পুনারিজম ভাষাবিজ্ঞানে এই বিষয়টা চলে এসেছে। যেমন আমাদের বাংলাতে ওই ১ কাপ চা এইটা বলতে গিয়ে যদি আমরা কখনো বলে ফেলি ১ চাপ কা বা গোলে জল হয়ে গেছে বলতে গিয়ে আমরা যখন বলে ফেলি জ্বলে গল হয়ে গেছে। এই যে বলতে গিয়ে তাড়াতাড়ি বলতে গিয়ে যেমন ওইখানে ওই ডক্টর স্পুনারের একটা ঘটনা এটা আসলে ওই তারাপুরওয়ালা আমরা জানি। তারাপুরওয়ালা হচ্ছে আমাদের আ মানে একদম ১ম দিকে খুব বিখ্যাত একজন ভাষাবিজ্ঞানী ছিলেন। তো তিনি একবার একটি ছাত্রকে বকাবকি করেছিলেন। বকাবকি করতে গিয়ে তিনি আসলে বলতে চেয়েছিলেন যে, "ওয়েস্টেড আ হোল টার্ম" এটা বলতে গিয়ে তিনি বলে ফেলেছিলেন, "টেস্টেড আ হোল ওয়ার্ম" এই যে টি আর ডাব্লিউ এই দুটোর যে বিপর্যয় ঘটলো, এখানে আমরা বুঝতে পারছি যে শব্দটা ছিল ওয়েস্টেড। তাই তো? এখান থেকে এবং এইখানে টার্মে ছিল টি। এই দুটোর মধ্যে আমরা দেখলাম যে টি চলে এলো ১ম এ ফলে টেস্টেড হয়ে গেল। আর যেটা টার্ম ছিল সেটা ওয়ার্ম হয়ে গেল। ঠিক আছে? একই রকম ভাবে যেটা আমরা বললাম যে, ওই ১ কাপ চা বলতে গিয়ে ১ চাপ চা এই যে বলে ফেলা। এবারে এইখানে এই যে ওপেন ইহিতি, এই ওপেন ইহিতি আমরা আগেও পড়েছি। সেখানে আমরা আসলে ওই থিয় বা গ এই দুটো যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রেই আমরা বেশিরভাগ পড়েছিলাম। মানে সেটাকে আমরা মধ্য স্বরাগম হিসেবে পড়েছিলাম। আরেকটা ভাগ হতে পারে যে অনেক সময় সেটা হচ্ছে যে হ্রস্বই বা হ্রস্ব এই দুটো মানে সেটা হ্রস্বই কার হিসেবে থাকতে পারে। অবশ্যই কার হিসেবেই থাকবে বাক্যের মধ্যে। যেহেতু সেটা ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়ে আছে। তাহলে এই হ্রস্বই বা হ্রস্ব এগুলো যখন ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়ে থাকছে তো কিন্তু সেই ব্যঞ্জনের আগে এসে উচ্চারিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে অপিনিহিতি। এই অপিনিহিতির আরেকটা পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে ওই জফলাযুক্ত ব্যঞ্জন যেমন ক্ষীয় বা গ এই দুটো যখন থাকে তখন যেটা হয় তাহলে ১ম ধরনের যে অপিনিহিতি আমরা পেলাম সেটা হচ্ছে হ্রস্বই বা হ্রস্ব সেগুলো সেখানে ছিল। পরবর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত ছিল কিন্তু সেই ব্যঞ্জনের আগে এসে উচ্চারিত হচ্ছে। যেমন ওই বলেছিলাম যে কোরিয়া থেকে কইরা অর্থাৎ ই টা আগে এসে উচ্চারিত হচ্ছে। কিন্তু আরেক ধরনের হয় যেটা ওই মধ্য স্বরাগম বলা হচ্ছে সেখানে এই যে ক্ষীয় বা গ
এখানে আলাদা করে কোনো হ্রস্বই বা হ্রস্ব ছিল না। কিন্তু যেহেতু এই যফলাযুক্ত ব্যঞ্জন বা ক্ষীয় বা গ এই ৩ টে যে বিষয়, এই ৩ টের মধ্যে কোনো একটা ছিল। এটা থাকার জন্য একটা অতিরিক্ত হ্রস্বই বা হ্রস্ব এলো, অর্থাৎ যুক্ত হলো, তারপরে সেটা উচ্চারিত হচ্ছে। যেমন বাক্য থেকে বাক্য যখন বলা হচ্ছে তখন এই যে ধ্বনিটা এলো, এই যে সাউন্ড এলো, এটা এই কিন্তু আমাদের মূল যে শব্দটা বাক্য এখানে কোথাও ছিল না। যেহেতু জফলা ছিল ফলে এটা এলো। এবারে আর অন্যরকম যেটা বললাম, যেটা কোরিয়া থেকে কইরা, এটা কিন্তু স্বরধ্বনির স্থানান্তর। কারণ স্বরধ্বনিটা আমাদের ওই শব্দের মধ্যে ছিল, কিন্তু এখন নতুন করে এসে উচ্চারিত মানে তার আগেরটাতে এসে উচ্চারিত হচ্ছে। আর আরেকটাতে নতুন করে এসে যুক্ত হয়েছে, তারপর উচ্চারিত হচ্ছে। এইবারে এই যে হ্রস্বই যেখানে আগের থেকেই উপস্থিত ছিল, যেটাকে স্বরধ্বনির স্থানান্তর বলা হচ্ছে, এই স্থানান্তরটাকে অনেকেই স্বরধ্বনির বিপর্যাস হিসেবে বলতে চান। এবারে একটা কথা মনে রাখতে হবে যে এইটাকে আমরা কিন্তু বিপর্যাস বলে বলবো না। তার কারণ বিপর্যাসে আমরা দেখছিলাম যে স্থান বিনিময় হচ্ছে। এখানে কিন্তু ঠিক স্থান বিনিময় হচ্ছে না। কারণ দুটো স্বরধ্বনি তো এদিক ওদিক হচ্ছে না। এখানে শুধু একটা ধ্বনি এগিয়ে আসছে। ফলে এটাকে আমাদের স্থানান্তর, মানে একটি ধ্বনির স্থানান্তর আমরা বলতে পারি, কিন্তু এটাকে ঠিক বিপর্যাস হিসেবে আমরা বলতে পারি না। এইরকম যেগুলো একটু ক্রিটিক্যাল থাকবে, এগুলো কিন্তু একটু ঠান্ডা মাথায় করতে হবে। যে এটাকে এই জিনিস বলা যায় কিনা, যদি সত্য মিথ্যা দেওয়া হয় তখন আমাদেরকে একটু ঠান্ডা মাথায় এইগুলো নির্ণয় করতে হবে। এরপরে এতক্ষণ আমরা যা কিছু করছিলাম তা আসলে ভাষার যে বহিরঙ্গ কারণ সেইখানে হচ্ছিল এই ধ্বনি পরিবর্তন। কিন্তু এরপরে যে ধ্বনি পরিবর্তনটা হবে সেটাকে বলা হয়, সেটা হচ্ছে ভাষার যে অন্তরঙ্গ বা এখানে অর্থটা গুরুত্বপূর্ণ হয়ে যায় অনেক সময়। ফলে এই কারণটা হয় অন্তরঙ্গ কারণ, তা নইলে হতে পারে অর্থ প্রভাবিত কারণে। এইরকম কারণে যখন ধ্বনি পরিবর্তন হয়, তার কি ভাবে হতে পারে? হতে পারে সাদৃশ্যগত। অর্থাৎ এমন অনেক সময় হয় যে আমরা নতুন কোনো শব্দ যখন তৈরি করি বা নতুন কোনো শব্দ এই গড়ার সময় আমরা যেটা করি সেটা পুরোনো একটা শব্দের সঙ্গে সাদৃশ্য করে আমরা এই নতুন শব্দটা গঠন করি। এটা ৪ রকম ভাবে হতে পারে। মানে এই সাদৃশ্য আমাদেরকে ৪ টা সিদ্ধান্তে পৌঁছতে পারে। একটা হচ্ছে শব্দের ধ্বনি পরিবর্তন হতে পারে, শব্দের রূপ পরিবর্তন হয়ে যেতে পারে, শব্দের অর্থ পরিবর্তন হতে পারে এবং নতুন শব্দ সৃষ্টি হতে পারে এই সাদৃশ্য থেকে। যেমন একটা আমরা উদাহরণ এখানে দেওয়া আছে, এটা খুব প্রচলিত উদাহরণ যে আমরা বাংলাতে খুব একটা কথা শোনা যায় যে যদি খুব মানে খুব বড়লোক যদি কাউকে আমরা ইন্ডিকেট করতে চাই তখন আমরা অনেক সময় বলে থাকি যে লোকটা টাকার কুমির। এবারে খেয়াল করে দেখতে হবে যে কুমির মানে টাকার কুমির এই যে আমরা বোঝাতে চাইছি, এটা দিয়ে আমরা কি বোঝাতে চাইছি? আমরা তো বোঝাতে চাইছি যে লোকটার কাছে প্রচুর টাকা আছে। কিন্তু তাহলে আমরা হঠাৎ করে কুমির কেন বলছি? আসলে এই কুমির শব্দটার জায়গায় আসলে টাকাটা মানে মূল কথাটা হওয়া উচিত ছিল যে টাকার কুবের বা টাকার কুবির। যেহেতু ধনসঞ্চয়ের দেবতা হচ্ছে কুবের, তাহলে কুবের বলা উচিত ছিল যে টাকার কুবের। বা যদি আমরা স্বরধ্বনির একটু পরিবর্তনও হয়ে গিয়ে থাকে ওই অন্য স্বরধ্বনি মানে পাশের যে স্বরধ্বনি তার প্রভাবে, তাহলেও সেটা কুবের থেকে কুবির হতে পারত। কিন্তু কুমির কেন বলা হলো? আসলে এই টাকার কুবির এই যে শব্দটা, এই কুবির শব্দটা কুমিরের সঙ্গে সাদৃশ্য আছে। কুবির সেখান থেকে কুমির মানে শব্দগত সাদৃশ্য আছে। এই সাদৃশ্যে এখানে টা ম ধ্বনিতে রূপান্তরিত হচ্ছে এই সাদৃশ্যের কারণে। একই রকম ভাবে প্রাচীর শব্দটা সংস্কৃতে বাংলাতে যেটা হওয়া উচিত ছিল, যদি আমরা রফলা যদি মানে ত্যাগ করি, তাহলে প্রাচীর থেকে পাঁচিল হতে পারত। কিন্তু তা না হয়ে হলো পাঁচিল। এই অবধিও ঠিক ছিল।
যে হ্যাঁ, র থেকে ল হয়েছে, যেমন লকারি ভবন, সেখানে এলো পাঁচিল। কিন্তু পাঁচিল থেকেও আমাদের উচ্চারণে যে চন্দ্রবিন্দু চলে এলো, আমরা পাঁচিল না বলে আমরা যে পাঁচিল বলি, তার কারণটা হচ্ছে এই যে পাঁচ শব্দটার সঙ্গে আমাদের সংস্কৃত আমাদের বাংলাতে যে পাঁচ শব্দটা, এইটার মিল রয়েছে বা সাদৃশ্য রয়েছে। এই সাদৃশ্যের ফলে এইখানে দেখবো আমরা শতনাসিক্কি ভবন হয়ে গেছে। শতনাসিক্কি ভবন আমরা আগেই পড়েছি। শতনাসিক্কি ভবন হচ্ছে সেই জিনিস যেখানে কোনো নাসিক্য ধ্বনির প্রভাব ছাড়াই বা নাসিক্য ধ্বনির কোনো অবস্থান ছাড়াই, যেটা নিজের থেকে অর্থাৎ স্বতঃপ্রণোদিত ভাবে নাসিক্য ধ্বনিতে রূপান্তরিত হচ্ছে বা অনুনাসিক হয়ে যাচ্ছে, সেটাকে বলা হয় শতনাসিক্কি ভবন। তেমন ভাবেই এখানে পাঁচিল শব্দটা পাঁচিলে রূপান্তরিত হলো। একই রকম ভাবে আমাদের হসপিটাল শব্দটা থেকে বাংলাতে এই যে হাসপাতাল বলি আমরা, এইখানে ওই হাঁস আর পাতাল এই দুটো শব্দের সাদৃশ্যের কারণে এই জিনিসটা, এই হসপিটাল শব্দটা হাসপাতালে রূপান্তরিত হয়েছে। এবং এই যে রূপান্তর বা এই যে সাদৃশ্য, এইটা আবার অনেক সময় মানে আমাদের ব্যাকরণগত যে জায়গাগুলো, মানে শব্দরূপ হোক, এই শব্দরূপ বা ধাতুরূপ, এই শব্দরূপেও কিন্তু এই প্রভাবটা আনতে পারে। যেমন আমরা সংস্কৃতে শব্দরূপ পড়েছি, সেইখানে নরর যে ষষ্ঠী, সেইখানে এক বচনের রূপ কি ছিল? নরস্য। কি ছিল? যে নরস্য নরয় নরানাম, এই যে নরস্য ছিল, তো এই নরস্য একই রকম ভাবে মুনি শব্দের যে ষষ্ঠীর এক বচন, সেটার রূপ ছিল মুনে। মানে মুনি শব্দ আর নর শব্দের তো শব্দরূপ এক নয়। আমরা যদি যদি সংস্কৃত তোমাদের একটু আধটু পড়া থাকে, তাহলে তোমরা এটা খুব সহজেই বুঝতে পারবে যে মুনির শব্দরূপ যে আমরা পড়েছিলাম, সেখানে ছিল মুনে। একই রকম ভাবে নর শব্দের যে ষষ্ঠীর এক বচন, সেটা ছিল নরস্য। কিন্তু এই যে নরস্য শব্দের সাদৃশ্য বা নরস্য শব্দের এই সাদৃশ্য বা এই প্রভাবে মুনি শব্দের ষষ্ঠীর এক বচন মুনিষ্যতে যখন রূপান্তরিত হয়ে গেল, তাহলে এটা সাদৃশ্যের কারণে হলো। একই রকম ভাবে আদি মধ্যযুগের বাংলাতে রা বিভক্তি যোগ করে এই সর্বনামের যে কর্তৃক কারকের যে বহু বচনের রূপ তৈরি করা হতো। যেমন আমরা, মানে ওখানে তো আমরা বলা হতো না, ওখানে বলা হতো আমভারা, তোমভারা। এই যে হতো, এইটা থেকে যখন প্রাচীন ও আদি মধ্য বাংলায় বিশেষ্য পদের এই যে রূপটা তৈরি হলো, তখন দেখা যাবে যে ক্রমশ এই রা বিভক্তি যুক্ত হতে হতে এই অন্তমধ্য বাংলাতে দেখবো আমরা যে, তাহলে খেয়াল করে দেখো, এইখানে আমাদের প্রথমে যেটা ছিল যে সর্বনামের কর্তৃকারকের বহুবচনের রূপ। সর্বনাম কর্তৃকারক বহুবচনের রূপ তৈরি করা হচ্ছে রা দিয়ে। যেমন আমভারা, তোমভারা ইত্যাদি। এটা ছিল আদি মধ্যযুগের বাংলাতে নিয়ম। তাহলে আবার বলি, আদি মধ্যযুগের বাংলাতে রা বিভক্তি যুক্ত করে সর্বনামকে যে কর্তৃকারকের বহুবচনের রূপটা তৈরি করা হতো। এটা কিন্তু শুধুমাত্র এই সর্বনামগুলো, মানে সর্বনামের কর্তৃকারকের বহুবচনের রূপ তৈরি হতো, অন্য ক্ষেত্রে কিন্তু নয়। কিন্তু এই প্রাচীন ও আদি মধ্য বাংলায় তাহলে যখন বিশেষ্য পদের যে কর্তৃকারকের বহুবচনের রূপ তৈরি করা হতো অন্যভাবে। কিন্তু খেয়াল করে দেখো, এটার যে প্রভাব, এই সাদৃশ্যে আস্তে আস্তে বিশেষ্যের যে কর্তৃকারকের বহুবচনের রূপেও আমরা দেখতে পাবো রা বিভক্তি যুক্ত করা হচ্ছে। যেমন ভাবে আমভারা তোমভারা হচ্ছিল, তেমন ভাবে এবারে তৈরি করা হচ্ছে রাজারা। তাহলে এটা সাদৃশ্যের কারণে হচ্ছে। এবারে এই সাদৃশ্য আরো অন্যরকম ভাবে হতে পারে। কিভাবে? না, শব্দের অর্থ পরিবর্তন ঘটিয়ে দিতে পারে, বা শব্দ মানে নতুন শব্দ সৃষ্টিও হতে পারে। কিরকম না, যেমন ভাবে বৈদিক যে ক্রন্দশী শব্দ ছিল, সেই ক্রন্দশী শব্দের অর্থ ছিল গর্জনকারী প্রতিদ্বন্দ্বী দুই সৈন্য। আর বৈদিক যে রোদসী শব্দ ছিল, তার অর্থ ছিল দুই জগৎ, যেমন স্বর্গ ও পৃথিবী। ঠিক আছে? আবার বলি, ক্রন্দশী শব্দের অর্থ ছিল গর্জনকারী প্রতিদ্বন্দ্বী দুই সৈন্য। আর বৈদিক রোদসী শব্দের অর্থ ছিল দুটো জগৎ, স্বর্গ আর পৃথিবী, অর্থাৎ অন্তরিক্ষ। এই যে অন্তরিক্ষ ছিল, তাহলে রোদসী শব্দের এই যে অর্থ
দুই জগৎ সেখান থেকে এলো অন্তরিক্ষ। রবীন্দ্রনাথ এই এই ক্রন্দশী শব্দটির নতুন অর্থ করছেন অন্তরিক্ষ। যেমন রোদসী শব্দের অর্থ ছিল অন্তরিক্ষ, অর্থাৎ স্বর্গ পৃথিবী দুই জগৎ সেখান থেকে অন্তরিক্ষ আসছে। একই রকম ভাবে রবীন্দ্রনাথ ক্রন্দশী শব্দের অর্থও করে দিচ্ছেন অন্তরিক্ষ। অর্থাৎ ক্রন্দশী শব্দের অর্থ রোদসী শব্দের, যেহেতু রোদন আর ক্রন্দন আমরা বুঝতে পারছি তো দুটোর মধ্যে মিল আছে, সেই হিসেবে রোদসী আর ক্রন্দসী এই দুটো শব্দের মিল আছে। এই দুটো মিল থেকে রবীন্দ্রনাথ এই ক্রন্দসী শব্দের যে নতুন অর্থ সেটা অন্তরিক্ষ করে দিচ্ছেন। তাহলে রোদসী শব্দের অর্থ ছিল অন্তরিক্ষ, কিন্তু ক্রন্দসী শব্দের অর্থ ছিল আলাদা। ক্রন্দসী শব্দের অর্থ ছিল গর্জনকারী প্রতিদ্বন্দ্বী দুই সৈন্য, কিন্তু রবীন্দ্রনাথ এই রোদসী শব্দের সঙ্গে মিল পেয়ে এই ক্রন্দসী শব্দের তিনি অর্থ করে দিচ্ছেন অন্তরিক্ষ। এবারে এই সাদৃশ্যের প্রভাবে যে নতুন শব্দ সৃষ্টি, এইটা সুকুমার সেন দেখিয়েছেন যে বধূটি শব্দ থেকে বাংলাতে ধ্বনি পরিবর্তন হয়ে এসেছিল বৌড়ি। বৌড়ি মানে ওই বধূ বা বউকে বোঝানো হতো। একই রকম ভাবে এই বৌড়ি শব্দের সঙ্গে সাদৃশ্য দেখা যাচ্ছে শাশুড়ি, ঝিউড়ি ইত্যাদি নতুন নতুন শব্দ তৈরি হচ্ছে। এখানে একটা মজার উদাহরণ আমরা দেখতে পাই। মজার উদাহরণটা হচ্ছে দীনবন্ধু মিত্রের সধবার একাদশী নাটকে আমরা দেখবো যে সাদৃশ্যের প্রভাবে ওই রামমাণিক্য বলে যে চরিত্র, তিনি ইংরেজি শিখতে গিয়ে ওই পুংলিঙ্গের সর্বনাম হিসেবে কি শিখেছিলেন? হিম। তেমন ভাবেই তিনি স্ত্রীলিঙ্গের ওই সাদৃশ্য দেখে, মানে এখানে তিনি করলেন স্ত্রীলিঙ্গের সিম। যেমন হিম তেমন সিম করে দিলেন। মানে হি আর সি ছিল, তেমন ভাবে হিম থেকে সিম করে দিলেন। এরপরে যে পরবর্তী যে পরিবর্তন সেটা হচ্ছে বিমিশ্রণ বা মিশ্রণ। এখানে আমরা দেখব যে একটা শব্দ উচ্চারণ করতে গিয়ে তার ভাবের অনুষঙ্গের জন্য যদি অন্য কোনো শব্দ মনে আসে, এবং আমাদের যে মূল শব্দ যেটা আসলেই আমরা উচ্চারণ করছিলাম তার কিছুটা অংশ বাদ চলে যায়, এবং সেই জায়গাতে এই যে ভাবের অনুষঙ্গের কারণে যে শব্দটা মনে এলো, এই মনে আসা নতুন শব্দটার কিছুটা অংশ যুক্ত হয়ে যায়, তাহলে একটা নতুন শব্দ তৈরি হবে। এইটাকে বলা হয় বিমিশ্রণ বা মিশ্রণ। তাহলে আরেকবার বলি, আমরা একটা শব্দ উচ্চারণ করতে গিয়ে তার ভাবানুষঙ্গের জন্য, অর্থাৎ তার সঙ্গে ভাবের মিল আছে সেই প্রাসঙ্গিকতায় যদি অন্য কোনো শব্দ আমাদের মনে আসে, এবং আমরা যে মূল শব্দ যেটা উচ্চারণ করছিলাম তার কিছু অংশ বাদ চলে যায়, অর্থাৎ সেটা উচ্চারিত হয় না, এবং নতুন যে শব্দটা আমাদের মনে এলো এই শব্দটার যখন কিছু অংশ উচ্চারিত হচ্ছে, এই যে একটা যুক্ত বিষয় তৈরি হলো, অর্থাৎ প্রথম শব্দের কিছুটা উচ্চারিত করলাম এবং তার অনুষঙ্গে মনে আসা অন্য শব্দটার কিছুটা উচ্চারণ করলাম, এই যে মিশ্রণ হলো এইটাকে বলা হচ্ছে, মানে এই যে একটা নতুন শব্দ তৈরি হয়ে গেল এইটাকে বলা হয় মিশ্রণ বা বিমিশ্রণ। যেমন পর্তুগিজ শব্দ আনানস, এই আনানস শব্দের এই নস জায়গাটা বাদ দিয়ে, যেহেতু এই ফলটা রসযুক্ত ফল, ফলে এই নস শব্দটার জায়গায় আমরা রস যোগ করি। যোগ করে নতুন করে আমরা যেটা বলি সেটা হচ্ছে আনারস। আসলে মূল শব্দটা ছিল আনানস, সেখান থেকে আমরা তৈরি করলাম আনারস এই সাদৃশ্যের কারণে। আচ্ছা, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা জিজ্ঞেস করবে, হ্যাঁ। এরপরে এই একই রকম ভাবে তৈরি হয় জোড় কলম শব্দ। এই জোড় কলম শব্দে এই যে একটা শব্দের সঙ্গে বা একটা শব্দের অংশের সঙ্গে অন্য শব্দের যে অংশ যুক্ত হচ্ছে, কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে যে একটা যে জোড় শব্দ তৈরি হয়েছে সেটাকে আমরা, যে নতুন শব্দ যেটা তৈরি হয়েছে সেটাকে জোড় কলম বলা হয়। কিন্তু এইখানে আমরা আগে যেরকম ভাবের অনুষঙ্গ পাচ্ছিলাম, যেমন আনারসে ওই রসের বিষয়টা ছিল সেই কারণে যুক্ত হয়ে আনারস হলো, এখানে সেরকম ভাবের বিষয়টা নেই। এইখানে দুটো আলাদা আলাদা শব্দ কিন্তু যুক্ত হয়। যেমন আরবি মিন্নাত শব্দের প্রথম অংশের সঙ্গে সংস্কৃত বিজ্ঞপ্তি, এই দুটো শব্দের যে মিল হলো, মানে এই দুটো শব্দ, এটার প্রথম অংশ মিন্নাত আর এর শেষ অংশ, এই দুটো যুক্ত হয়ে যে তৈরি হলো মিনতি, এখানে কিন্তু ওই ভাবের অনুষঙ্গ কিছু নেই।
একই রকম ভাবে যদি বাংলাতে তফাৎ শব্দের সঙ্গে ইংরেজি ডিফারেন্স শব্দ যুক্ত করা হয় দিয়ে যদি তফারেন্স হয় সেখানেও একই রকম বিষয় হচ্ছে। যেমন রবীন্দ্রনাথ তৈরি করেছিলেন নিশ্চল শব্দের সঙ্গে নিশ্চল শব্দের প্রথম অংশ নিয়ে এবং তার সঙ্গে চুপ শব্দ যোগ করে রবীন্দ্রনাথ সৃষ্টি করেছিলেন নিশ্চুপ শব্দ। একই রকম ভাবে ঝট আর তড়িৎ এই দুটো মিলিয়ে হয়েছিল ঝটিত। এখন আমরা যে এই যে ধোঁয়াশা বলি এটা আমরা জানি যে এটা ইংরেজিতেও এইভাবেই জোড় শব্দ তৈরি হয়েছে, অর্থাৎ স্মোক আর ফগ মিলিয়ে স্মগ হয়েছে। একই রকম ভাবে ধোঁয়া আর কুয়াশা মিলিয়ে ধোঁয়াশা। এই ইন্ডিয়া আর ইউরোপিয়ান যুক্ত হয়ে ইন্দো ইউরোপিয়ান। আর আমরা সুকুমার রায়ের কবিতায় জোড় কলমের প্রচুর উদাহরণ পেয়েছি, যেমন ওই হাঁস ছিল সজারু ব্যাকরণ মানি না হয়ে গেল হাঁসজারু, এখানে আমরা হাঁসজারু বকচ্ছপ এরকম আরো অনেকগুলো পেয়েছিলাম। ঠিক আছে, এখানে একটা কথা মনে রাখতে হবে যে বিমিশ্রণ আর জোড় কলম এই দুটোর মধ্যে যে গঠন প্রক্রিয়ার দিকে তো সাদৃশ্য আছে, কিন্তু পার্থক্য আছে অর্থ। বিমিশ্রণে আমরা দেখছিলাম যে দুটো শব্দ যোগ হচ্ছে সেই দুটো শব্দ দুটোর যে অর্থ প্রায় একই রকম তো নয়, এমনকি সমান গুরুত্বপূর্ণ নয়। যেমন আনারসের সঙ্গে রস আমাদের মানে এই দুটোর সঙ্গে তো মিল কিছু ছিল না, কিন্তু আমরা মানে একটা ফলের যদি আমরা রস শব্দটাকে দেখি তাহলে রস কি, রস একটা আস্বাদন, আনারস একটা ফল, কিন্তু এখানে ভাবের অনুষঙ্গ আছে, একটা বললে অন্যটা মনে পড়ছে। কিন্তু জোর কলমে আমরা দেখবো যে এটা আসলে হঠাৎ করে মনে আসা নয়, এটা আমাদের বুদ্ধি দিয়ে ভাবনা দিয়ে আমরা, অর্থাৎ এখানে যে শব্দ দুটো আমরা সচেতন ভাবে নির্বাচন করছি। বুঝে গেছে? যেমন এই যে যখন আমরা ধোঁয়ার সঙ্গে কুয়াশা মেশাচ্ছি, আসলে এখানে এই দুটো শব্দ একই রকম ভাবে গুরুত্বপূর্ণ। আমরা এমন কিছু দেখছি যা ধোঁয়া এবং কুয়াশার মিশ্রণ, তাই আমরা মেশাচ্ছি। যেমন ইন্দো ইউরোপিয়ানেও ইন্ডিয়ার ইউরোপ, আমরা এই দুটোকে বোঝাতে চাইছি বলে ইন্দো ইউরোপিয়ান তৈরি করছি। অর্থাৎ এখানে আমরা শব্দগুলো সচেতনভাবে নির্বাচন করছি। এরপরে সংকর বা হাইব্রিড ওয়ার্ড, এখানে আমরা দেখব যে বিভিন্ন ভাষার উপাদান যোগ করে একটা সংকর বা মিশ্র শব্দ তৈরি করা হয়। যেমন ইংরেজি শব্দ মাস্টার, তার সঙ্গে বাংলার প্রত্যয় যুক্ত করা হলো ই প্রত্যয় দিয়ে আমরা শব্দ পেলাম মাস্টারি। একই রকম ভাবে বাংলাতে আমরা নি এটার সঙ্গে যুক্ত করে মানে নি পুরুষবর্গের সঙ্গে আমরা ফার্সি শব্দ খরচা যুক্ত করলাম দিয়ে পেলাম নিখরচা। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি যে বিমিশ্রণ বা জোর কলমে আমরা যে শব্দগুলো নিচ্ছিলাম দুটো শব্দের ক্ষেত্রে বা একটা শব্দের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে গোটা গোটা শব্দগুলো আমরা নিচ্ছিলাম না, আমরা কিছুটা করে শব্দ নিচ্ছিলাম। কিন্তু সংকর শব্দ বা হাইব্রিড ওয়ার্ড যেগুলো সেখানে আমরা কিন্তু যে উপাদানটা আমরা নিচ্ছি, যেমন এখানে মাস্টার এখানে খরচা, এখানে কিন্তু আমরা সম্পূর্ণ উপাদানটা নিচ্ছি, তার সঙ্গে আমরা প্রত্যয় বা কখনো পুরুষর্গ ইত্যাদি বিষয় যুক্ত করছি। এবারে আরেকটি পরিবর্তন হয়, সেটাকে বলা হয় লোক নিরুক্তি। নিরুক্তি মানে কি? নিরুক্তি মানে হচ্ছে কোনো কিছুর উৎস নির্ণয় করা। ঠিক আছে, মানে ব্যুৎপত্তি বা উৎস খুঁজে বের করা। তাহলে এখানে আমরা যখন আমরা মানে লোক সাহিত্য, লোক সংস্কৃতি মানে এই ফোক শব্দটা যত জায়গাতে আছে, এখানে মানে এই লোক নিরুক্তির ইংরেজি টার্ম হচ্ছে ফোক এটিমোলজি। এই যে ফোক শব্দটা, এই ফোক শব্দের অর্থ হচ্ছে লোককে বোঝায়। সেই লোক কি? সেই লোক তো সাধারণ মানে আমাদের এই শিক্ষিত বা উচ্চশিক্ষিত মানুষকে তো আমরা লোকের হিসেবে ধরি না। তাহলে লোক হিসেবে যাদেরকে ধরা হয় তারা কি? অল্প শিক্ষিত বা অশিক্ষিত যে জনসাধারণ, যাদের মধ্যে সবকিছুই কি হয়? জ্ঞান, বিশ্বাস এইরকম ভাবে চলে। মানে এই সেখানে ধর্মীয় বিশ্বাস হতে পারে বা, অর্থাৎ এই জনসাধারণ বা এই যে লোক, এদের জ্ঞান বিশ্বাস অনুসারে এরা যে ব্যুৎপত্তি নির্ণয় করে, এই সেই ব্যুৎপত্তির উপর নির্ভর করে মানে তাদের নির্ণীত বা তাদের নির্ণয় করা ব্যুৎপত্তির উপর নির্ভর করে শব্দের যে পরিবর্তন হয় তাকে বলা হয় লোকনিরুক্তি।
অর্থাৎ এখানে মনে রাখতে হবে এই যে লোকনিরুক্তিতে যে নির্ণয়টা হবে সেটা কিন্তু যেহেতু এখানে যে জনগণ বা এখানে যে সাধারণ মানুষের কথা বলা হচ্ছে বা ফোকের কথা বলা হচ্ছে তারা অশিক্ষিত বা অল্প শিক্ষিত, ফলে সেখানে যতটা জ্ঞান বিশ্বাসের তাদের জ্ঞান বিশ্বাস অনুযায়ী হবে তো, ফলে ব্যাকরণগত ভুল সেখানে আমরা দেখতে পাবো, মানে সেখানে ব্যাকরণকে মান্যতা দেওয়া হবে না অনেক ক্ষেত্রেই। যেমন বৈদিক ভাষায় মাকড়সা শব্দটা বোঝানোর জন্য ঊর্ণবাভ ব্যবহার করা হতো, মানে ঊর্ণবাভ শব্দ ছিল মাকড়সার প্রতিশব্দ বৈদিক ভাষাতে। এখানে এর যে মূল শব্দ এই বভ বা বব ধাতু, তো এর এই বব ধাতু থেকে উৎপন্ন হচ্ছে, তাহলে বব শব্দের অর্থ কি না বয়ন করা, মানে বোনা। এবারে খেয়াল করে দেখো যে বিশেষজ্ঞরা বলছে যে এই বব ধাতু পরের দিকে অতটা আর প্রচলিত ছিল না বা ব্যবহৃত হতো না, অর্থাৎ বব ধাতুটা পরের দিকে অপ্রচলিত হয়ে যাচ্ছে। তাহলে যারা লোক বা যারা ফোক, সেই লোক সমাজ তারা এই বব ধাতু সম্পর্কে আর জানছে না, যেহেতু বব ধাতু আর প্রচলিত থাকছে না, বব ধাতু অপ্রচলিত হয়ে যাচ্ছে। ফলে তারা তাদের বিশ্বাস অনুযায়ী তারা কিভাবে শব্দ গঠন করছে, তারা মনে করছে যে মাকড়সা তার নিজের নাভি থেকে ওই সুতোর মতো এক ধরনের লালা বের করছে, দিয়ে জাল বয়ন করছে বা জাল তৈরি করছে। সেই অনুযায়ী তারা নাভি শব্দটার উপর ভিত্তি করছে, নাভি শব্দের উপর ভিত্তি করে তারা এই ঊর্ণবাভ যে শব্দটা ছিল এই শব্দটাকে পরিবর্তন করে তারা নতুন শব্দ তৈরি করছে ঊর্ণনাভ, কারণ ওই নাভি থেকে নাভ পাচ্ছে। অর্থাৎ ঊর্ণবাহ শব্দটা ধ্বনি পরিবর্তন হয়ে হয়ে গেল ঊর্ণনাভ। একই রকম ভাবে ওই টাকার কুমির থেকে কিভাবে, মানে টাকার কুমির কিভাবে ওই টাকার কুবের থেকে টাকার কুমিরে রূপান্তরিত হয়ে গেল সেটা আমরা আগেই পড়েছি। যেহেতু এখানে তাদের বক্তব্য কি না কুমিরের মানে এই যে যাদেরকে আমরা টাকার কুবের বলতে চাইছি বা কুবির যাই বলি না কেন, মানে কুবের থেকে তো স্বরসংগতির ফলে কুবির হয়েছে। তো এটা এরকম মনে করা হয় যেমন কুমির যেরকম তার পেটটা কি থাকে, কুমির শুধু মাথাটা বেরিয়ে থাকে বাকিটা জলে ডোবা থাকে, তেমন ভাবেই এইরকম মানুষ যে তার সমস্ত টাকা পয়সা লুকিয়ে রেখেছে কিন্তু সে আসলেই প্রচুর টাকার মালিক, তাকে আমরা কি বলি টাকার কুমির বলি। অর্থাৎ ওই যে কুমিরের সঙ্গে একটা মিল খুঁজে বের করা হলো, এটা কিভাবে হলো লোকনিরুক্তির ফলে। একই রকম ভাবে আর্ম চেয়ার, আর্ম চেয়ার মানে কি সেই চেয়ার যার বাহু আছে, মানে হাত রাখার জন্য জায়গা আছে, যেটাকে আর্ম চেয়ার বলা হয়। এইবারে আমরা এই আর্ম চেয়ার শব্দটাকে রূপান্তরিত করলাম আরাম চেয়ার বা আরাম কেদারা, অর্থাৎ সেটাতে একটু আরাম হয়, অর্থাৎ আমরা ওই আর্ম শব্দটার সঙ্গে আরাম শব্দটাকে আমাদের এই ধারণা বা লোকনিরুক্তির ফলে লোকের ধারণা অনুযায়ী তাহলে আর্ম রূপান্তরিত হয়ে গেল আরামে। হ্যাঁ, তোমাদের নোটস হিসেবে এই লেখাগুলো তো দেওয়া হবেই, এইভাবে মার্ক করে দেবো। এবং যেটা দেওয়া হবে সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা, মানে এটা তো অনেকটা অংশ অনেকটা পড়তে হবে, আমি ওই জন্য তোমাদের একদম ধরে ধরে প্রতিটি অংশ এইভাবে পড়িয়ে দিচ্ছি। এবং আমি তোমাদেরকে যে নোটস প্রোভাইড করবো তাতে এই অংশটা থাকবে, এর সঙ্গে আমি তোমাদেরকে আরেকটা টাইপ করে যেটা বানাচ্ছি সেটাতে হচ্ছে এইগুলোকে খুব সংক্ষিপ্ত করে মনে রাখার কারণে এই অংশটা তোমাদের সবসময় হাতের কাছে রাখবে, এই বড় অংশটা অর্থাৎ পুরো নোটটা। সেটা তো সবসময় তোমরা পড়তে পারবে না, সেটা একবার দুবার পড়ে নেবে। তারপরে আমি তোমাদেরকে যেটা দেবো সেটা হচ্ছে, মানে এইটার সঙ্গে সঙ্গে আরো যেটা দেবো অ্যাডিশনাল হিসেবে সেটা হচ্ছে ওই সূত্রগুলো খুব একটা লাইনে বা একটা বাক্যে এরকম ছোট ছোট করে লেখা থাকবে। সেই অংশটা পড়লেই তোমাদের এই বিষয়গুলো মনে থেকে যাবে। এবারে যখন কোনো একটা বিষয়ে ডাউট তৈরি হবে তখন তোমরা এই মূল লেখাটা বা বড় লেখাটাতে ফিরে যাবে। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে নোটসের বিষয়টা? হ্যাঁ, এটা রামেশ্বর সয়ের বই। কিন্তু আমি তোমাদেরকে যে নোটটা দেবো এবারে বিষয়টা হচ্ছে দেখো রামেশ্বর সয়েল ছাড়াও এই বিষয়টা নিয়ে আরো অনেকগুলো বই আছে, আমার স্টকেই প্রচুর বই আছে, কিন্তু কথাটা হচ্ছে
আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি এটা ১ম ক্লাসেও বোধহয় বলেছিলাম যে যেহেতু কোর বুক হিসেবে মানে যারা খাতা দেখবেন তারা এই বইটা ফলো করেন, ফলে আমাদেরকেও কিন্তু এটার প্রামাণ্য বই হিসেবে আমরা সুকুমার সেন ফলো করতে পারি। সুকুমার সেনের ভাষার ইতিবৃত্ত দেখতে পারি বা ভাষা সংক্রান্ত আর যা বই আছে বা আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। অসুবিধা নেই। এবারে এই বইটার অংশটা তো তোমাদের দেবই। কারণ তোমার কাছে থাকলেও সকলের কাছে না থাকতে পারে। আর এটা ওই ছোট, ছোট করে দিয়ে দেওয়ার কারণটা হচ্ছে ওই পুরো অংশটা তো সবসময় এতটা করে পড়তে পারবে না। কারণ যখন পুরো সিলেবাসটা তো আমাদেরকে কভার করতে হবে। ফলে এতটা করে সবসময় পড়ার সময় পাবে না। সেই কারণে আমি তোমাদেরকে ওই সংক্ষিপ্ত আকারে খুব ছোট, ছোট করে জাস্ট সূত্রগুলো মানে সূত্র আকারে সব দিয়ে দেব। যাতে তোমাদের বিষয়টা খুব সহজে মনে থেকে যায়। আর তার সঙ্গে এবারে এমন অনেক সিচুয়েশন তৈরি হতে পারে যখন তোমাদের মনে হবে যে না এটা নিয়ে একটু ডাউট তৈরি হচ্ছে, তখন তোমরা মূল বইটাতে ফিরে যাবে। ঠিক আছে? আর রামেশ্বর সয়ের বইটাই ফলো করতে বলছি এই কারণে, কারণ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে মোটামুটি মানে ইউনিভার্সিটির যেগুলো ধরো কলকাতা বলো, কল্যাণী বলো, এইসব জায়গাতে মোটামুটি ভাবে এই বইটাকে ফলো করা হয়। সেই কারণে এই বইটা থেকে পড়ানো। তা নইলে যদি যাদবপুর বলি বা বিদ্যাসাগরেও এটাকে ফলো করা হয়। কিন্তু যাদবপুরে এটা ফলো করা হয় না বা অনেক জায়গাতেই এটা ফলো করা আবার হয় না। কিন্তু আবার এইটা একমাত্র বই যেখানে পুরো বিষয়টা একটা কমপ্লিট আকারে দেওয়া আছে। ফলে মানে ভাষাবিজ্ঞান চর্চার ক্ষেত্রে বা ব্যাকরণের ক্ষেত্রে এই বইটাকে আমরা ফলো করতে পারি। এছাড়া যদি শুধু ব্যাকরণ অংশের জন্য হয় সেক্ষেত্রে আমরা বামনদের ফলো করতে পারি। এইরকম ভাবে অনেক বই থাকলেও আমাদেরকে সেই বইগুলো বেছে নিতে হবে যেগুলো মানে যদি এরকম সিচুয়েশন তৈরি হয় যে কোয়েশ্চেন হলো কিন্তু আহ, আমাদের পরীক্ষাতে যে প্রশ্ন দেওয়া হলো তার যা উত্তর দেওয়া হলো সেখানে দেখা গেল যে আমরা আমাদের জানা উত্তরের সঙ্গে মিলছে না বা ভুল এসেছে উত্তর। এরকম তো অনেক ক্ষেত্রেই হয়। তো তখন আমাদেরকে চ্যালেঞ্জ করতে হতে পারে। তো এই চ্যালেঞ্জ করতে গেলে কিন্তু ওরা এই বইগুলিকেই প্রামাণ্য হিসেবে ধরবে, বাকি বইগুলিকে ধরবে না। ফলে আমরা মানে আমাদের এই বইগুলোকেই হাতের কাছে বেশি করে রাখতে হবে। ঠিক আছে? আর মানে এই বই সংক্রান্ত বা এই নোট সংক্রান্ত কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, এর পরের যে পরিবর্তন সেটা হচ্ছে শব্দ বিভ্রম। শব্দ বিভ্রম এই যে আমরা লোকনিরুক্তিতে আমরা দেখছিলাম যে আসলে লোকনিরুক্তিতে এটা লোক বা ফোকের কথা বলা হচ্ছিল যে তারাও খানিকটা না জেনে তাদের মতো করে একটা সিদ্ধান্তে পৌঁছচ্ছিল। শব্দ বিভ্রমে এইখানে একটা মানে পুরো সমাজ বা ওরকম ভাবে না বা কোনো লোক বা ফোকের কথা বলা হচ্ছে না। এখানে অজ্ঞানতাবশত যে কেউ যেটা হয় যে যেগুলো সমধ্বনিযুক্ত শব্দ এই এইরকম শব্দগুলো ওই একটা জায়গায় আরেকটা ব্যবহার করা হয়ে যায়। যেমন আমার একটা নীতি আছে এইটা বোঝানোর জন্য অনেক ক্ষেত্রে অনেক লোকে কি বলে যে আমার একটা প্রিন্সিপাল আছে। এবারে এই প্রিন্সিপাল এই শব্দটার অর্থ অধ্যক্ষ। তাহলে এখানে বলতে হতো প্রিন্সিপাল মানে নীতি। এই যে প্রিন্সিপাল আর প্রিন্সিপাল এই যে দুটোর মধ্যে চেঞ্জ হয়ে গেল এইটা হচ্ছে শব্দ বিভ্রম। অর্থাৎ ভুল করে অন্য একটা একই রকম অর্থ হওয়ার মানে একই রকম উচ্চারণ হওয়ার কারণে অন্য একটা শব্দ ব্যবহার করা। থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে এইরকম আরো আছে। বাংলাতে আমরা দেখতে পাবো গিরিশচন্দ্রের নাটকে প্রফুল্ল নাটকের মধ্যে রয়েছে যে যেমন উদ্বাহ বন্ধন। এর অর্থ কি? উদ্বাহ বন্ধন মানে হচ্ছে দুটো মানে ওই হাত দিয়ে বাড়িয়ে এর করার কথা বলা হয়েছে। কিন্তু এইটা বলতে গিয়ে সে আসলে বলতে চাইছে উদ্বাহ বন্ধন মানে ওই বিবাহ বন্ধন বা মানে একটা বন্ধনের কথা বলা হচ্ছে। আর সেটা বলতে গিয়ে সে যেটা বলে ফেলছে সেটা হচ্ছে উদ্বন্ধন। এবারে এই উদ্বন্ধন শব্দের অর্থ হচ্ছে গলায় দড়ি। অর্থাৎ সে বলতে চাইছে যে আমি তোমার সঙ্গে বিবাহে আবদ্ধ হতে চাই, মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই, কিন্তু সে সেটা বলতে গিয়ে বলছে যে আমি গলায় দড়ি মানে আমি তোমার সঙ্গে গলায় দড়ি দিতে চাই। বোঝা যাচ্ছে? মানে মজার জিনিস তৈরি হচ্ছে। একই রকম ভাবে আমরা দেখবো যে ওই আমাদের একে কি বলে সভ্যতাতেও এরকম একটা মজার বিষয় ছিল যে
সেটা সেটা অবশ্য একটু অন্যরকম ভাবে ছিল যে ওই কালীবাবু যখন বলছিলেন না যে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমরা ওখানে তাহলে কি কি তাদের ওই যে জ্ঞান তরঙ্গিনী সভা স্থাপন করেছে সেখানে কি কি বই পড়া হয় সেসব বলতে গিয়ে সে কি বলেছিল যে আগে ওই শ্রীমতী ভগবতীর গীত আর বোপদেবের বিন্দাদুতি আসলে সে বলতে চেয়েছিল কি যে শ্রীমদ ভগবত গীতা সেটা বলতে গিয়ে সে বলেছিল শ্রীমতী ভগবতীর গীত আর জয়দেবের গীত গোবিন্দকে বলতে গিয়ে সে একদমই ভুলে গিয়েছিল ভুলে গিয়ে সে বলেছিল বোপদেবের বিন্দাদুতি বুঝে যাচ্ছে এরপরে বিষমোচ্ছেদ বা ভ্রান্ত বিশ্লেষ বা নিষ্কালন অর্থাৎ আমরা এই যে একটা বাক্য উচ্চারণ করছি বা একটা শব্দ উচ্চারণ করছি এইখানে আমাদের নির্দিষ্ট কিছু পজ নেওয়ার জায়গা আছে অর্থাৎ আমরা কোথায় কোথায় থামবো মানে কিভাবে বিশ্লেষণ করব এইটা তার অর্থের উপর নির্ভর করে মানে যদি শব্দের কোন কোন উপাদানগুলো শব্দটাকে বিশ্লেষণ করলে বা কোন কোন উপাদানগুলো যুক্ত হয়ে শব্দটা তৈরি হয়েছে অর্থাৎ শব্দের যদি ব্যুৎপত্তিগত জ্ঞানটা আমাদের সঠিক না থাকে তাহলে যখন আমরা একদম প্রথম দিকে পড়ছিলাম তখন আমরা ওই দলের কথাটা বলেছিলাম যে আমরা যখন উচ্চারণ করি তখন এই রকম ভাবে একটা করে স্বরধ্বনি নিয়ে উচ্চারণ করছি তো এবারে এই যে কোথাটাই আমরা মানে কোন জায়গাটাই আমরা থামবো এইটা তো নির্ভর করবে আমরা যদি শব্দটার অর্থ জানি তবেই যদি অর্থ না জানি তাহলে এই যে পজ নেওয়াটা এটা আমাদের উল্টোপাল্টা জায়গায় হয়ে যেতে পারে এই ভুল জায়গায় পজ নিলে অর্থাৎ ভুল অংশে ভাগ করে উচ্চারণ করলে যে বিষয়টা তৈরি হয় অর্থাৎ শব্দের যে অর্থ তা বদলে যেতে পারে তখন সেই যে প্রক্রিয়াটাকে সেটাকে বলা হয় বিষমোচ্ছেদ বা ভ্রান্ত বিশ্লেষ বা নিষ্কালন অর্থাৎ ধরা যাক একজন জনপ্রিয় অধ্যাপকের নাম এখানে যে উদাহরণটা দেওয়া হয়েছে শ্রীযুক্ত বাবুরাম প্রসাদ বন্দ্যোপাধ্যায় আসলে কি আসলে তার নামটা কি শ্রীযুক্ত বাবু রামপ্রসাদ বন্দ্যোপাধ্যায় এই যে তাহলে রামপ্রসাদ বন্দ্যোপাধ্যায় মানে শ্রীযুক্ত বাবু একসঙ্গে উচ্চারিত হবে তারপরে হবে রামপ্রসাদ তারপরে পজনী বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা যদি ভুল করে আমরা ভুল মানে ভেঙে উচ্চারণ করি দিয়ে যদি উচ্চারণ করি শ্রীযুক্ত বাবুরাম প্রসাদ বন্দ্যোপাধ্যায় তাহলে বোঝা গেল যে নামটা পুরো ভুল উচ্চারণ হয়ে গেল এবং তার অর্থ বদলে গেল একই রকম ভাবে যদি কেউ বলতে চায় যে গড ইজ নাও হেয়ার এটা বলতে চাইছে কিন্তু তার এই পজ নেওয়া এদিক ওদিক হয়ে যাওয়ার কারণে সে উচ্চারণ করে ফেললো গড ইজ নো হেয়ার তাহলে এই একটা ডাব্লিউ একটা ডাব্লিউ পরে পজ নেওয়া আর তার আগে পজ নেওয়ার মধ্যে পুরো বাক্যের অর্থ বদলে গেল ঈশ্বর এখানে আছেন আর ঈশ্বর কোথাও নেই এরকম একটা পরিবর্তন হয়ে গেল এইটাকে বলা হয় বিষমচ্ছেদ এবারে খেয়াল করে দেখো এই যে যেগুলো বললাম এই যে বাবুরাম প্রসাদ হোক বা গড ইজ নো যাই বলি না কেন এইগুলো আসলে আকস্মিক অর্থাৎ এইগুলো খুব প্ল্যান করে বা দীর্ঘদিন ধরে এরকম না এটা বলতে গিয়েই হঠাৎ করে হয়ে যাওয়া এবারে অর্থাৎ এইগুলো স্থায়ী না আমি ভুল করেছি কিন্তু আরেকজন ভুল নাও করতে পারে বা এই ভুল আমারও সবসময় হবে না কিন্তু এমন কিছু হয় যে এই বিষমচ্ছেদ অর্থাৎ এই ভুল ভাবে ভেঙে ফেলার ফলে এবং সেই বিষমচ্ছেদটা যদি স্থায়ী হয়ে যায় ফলে একেবারে নতুন শব্দ তৈরি হয়ে যেতে পারে যেটা কিন্তু হয়েছে যেমন সংস্কৃতের নিধুবন এই নিধুবনের আসলে মূল শব্দটা এরকম ছিল নি যুক্ত ধুবন নিধুবন অর্থাৎ আমাদের পজটা এইভাবে বা শাসাঘাতটা সেইভাবে পড়তো যার মূল অর্থ ছিল রমণ বা কামকেল অর্থাৎ নি যুক্ত ধুবন ধুবন মানে ওই নি হচ্ছে এখানে নিশ্চয়তা সূচক আর ধুবন হচ্ছে ওই কামাগ্নি বোঝানোর জন্য এইটা ছিল মূল শব্দ কিন্তু এই যে নিধু বন এই যে বন শব্দটা এটার একটা মানে বন শব্দটার একটা আলাদা অর্থ রয়েছে সেটা সম্পর্কে লোকজন মোটামুটি জানে তো এইটা জানার ফলে তারা ভাগ করতে আরম্ভ করলো নিধু বন এর ফলে তারা এইরকম একটা অর্থ তৈরি করে দিল যে আসলে এটা বোঝানো হচ্ছে কেলি কানন এটা কিন্তু চলন্তিকাতে রাজশেখর বসু উল্লেখ করেছেন আমাদের রামেশ্বর সহ সেটা তুলে দিয়েছেন তাহলে যেটা আসলে ছিল কামকেলি বা রমণ নিধুবন সেটা রূপান্তরিত হয়ে গেল কেলি কানন
বোঝা যাচ্ছে অর্থ পুরো বদলে গেল। একই রকম ভাবে বৈদিক শব্দ অসুর বা অসুর, মানে যেহেতু নঙর্থক উচ্চারণে আমি ওই জন্য বললাম। অসুর, এই অসুর শব্দটা কিন্তু একটাই শব্দ ছিল, মানে অখণ্ড শব্দ, অখণ্ড মৌলিক শব্দ, যেটা যে দাবেস্তায় আহুর রয়েছে তার সঙ্গে তুলনীয় অসুর। কিন্তু আমরা কি মনে করলাম, বা লোকজন যেটা মনে করলো, যে এখানে হচ্ছে নঙর্থক অর্থে। ফলে এখান থেকে আমরা একটা আলাদা শব্দ বের করে নিলাম, সুর। তাহলে সুর অসুর, সুর অসুর, এইভাবে আমরা আলাদা আলাদা শব্দ তৈরি করে নিলাম। অকে নমস্কার ধরলাম, আসলে অসুর ছিল একটাই শব্দ। তাহলে আমরা এইভাবে ভুলভাবে বিচ্ছেদ করে বা ভুলভাবে কোথাও একটা বিশ্লেষণ করে আমরা একটা নতুন শব্দ তৈরি করলাম, একটা অন্য অর্থ তৈরি করলাম আমাদের এই ভ্রান্ত জ্ঞানের কারণে। একই রকম ভাবে আরবি নারায়ণ শব্দটা যখন ইংরেজিতে এসেছিল নরেঞ্জ হয়ে, সেখান থেকে তার সঙ্গে একটা আর্টিকেল যুক্ত হয়ে কি হলো, নরেঞ্জ। সেখান থেকে ওই বিশ্লেষণটা ঠিক হলো না বলে অরেঞ্জ, এই এই জিনিসটা রূপান্তরিত হলো অ্যান অরেঞ্জ। তাহলে সেখান থেকে, এবং যখন আমরা এই আর্টিকেল অ্যান বাদ যাচ্ছে, তখন কি হচ্ছে, আমরা অরেঞ্জ পেয়ে গেলাম। এইভাবে নতুন শব্দ তৈরি হতে পারে বিষমচ্ছেদের ফলে। এরপরে ভুয়া শব্দ। ভুয়া শব্দ হচ্ছে, এখানেও ওই অজ্ঞানতা আছে, মানে অজ্ঞানতার দ্বারাই এই শব্দগুলো তৈরি হয়, ঘোস্ট ওয়ার্ড বা ভুয়া শব্দ। আমরা আমাদের কল্পনাতে এমন একটা মূল শব্দ ভেবে নিই, যা আসলে কিন্তু, মানে মূল ভাষাতে, মানে মূল ভাষা বলতে আমরা যে ভাষাটাকে মূল সোর্স হিসেবে ধরছি, সেই ভাষার মধ্যে কিন্তু এই শব্দ ছিল না। অর্থাৎ আমরা কল্পনা করে নিচ্ছি যে এই মূল শব্দটা, মানে আমরা কোনো একটা শব্দকে মূল শব্দ হিসেবে কল্পনা করছি, এবং সেটা থেকে আমরা মানে শব্দ তৈরি করছি। যেমন প্রথিত, এই শব্দটার মধ্যে আমরা প্রোত ধাতু ভেবে নিচ্ছি, তার সঙ্গে ইত যুক্ত হয়েছে করে আমাদের শব্দ হয়েছে প্রথিত। কিন্তু এই যে প্রোত ধাতুটা আমরা কল্পনা করছি, এই প্রোত ধাতু সংস্কৃতে কোনো নেই। অর্থাৎ সংস্কৃতে এই প্রোত ধাতুর কোনো উৎস পাওয়া গেল না, প্রোত ধাতুটা আমরাই কল্পনা করলাম। তাহলে এটা কি হলো, এটা ঘোষ্ট ওয়ার্ড বা ভুয়া শব্দ হয়ে গেল, কারণ এর মূল যেটা আমরা কল্পনা করলাম সেটা আসলেই এক্সিস্ট করে না। এই একই রকম ভাবে এই এখানে যেমন আমরা মূল শব্দে ফিরে যাচ্ছিলাম, তেমন ভাবে এই মূল শব্দের আরেকটা বিষয়, মানে এটা আরেকটা অন্যরকম আহ, পরিবর্তন বা প্রক্রিয়া, সেটা হচ্ছে এখানে আমরা দেখছিলাম যে আমরা মূল শব্দটা ভেবে নিচ্ছিলাম আছে, এর পরের যে প্রক্রিয়াটা সেটা পুনর্গঠন। সেখানে আমরা দেখব যে আমরা ওই মূল শব্দটাতে ফিরে যাচ্ছি কিভাবে। যেমন একটা বিদেশি কোনো শব্দ বা কোনো যে কোনো বিদেশি বা নতুন শব্দকে আমরা পরিবর্তন করে আমাদের দেশের যে প্রাচীন ভাষার ছাঁদ, সেইখানে তাকে নিয়ে যাচ্ছি। অর্থাৎ এইটা হচ্ছে, এই যে ফরমেশন, এই যে গঠনটা, এটা ব্যাকওয়ার্ড হচ্ছে। অর্থাৎ পেছনের দিকে আমরা ফরমেশন করছি, ব্যাক ফরমেশন হচ্ছে। যেমন গ্রিক শব্দ দ্রাকমে থেকে আমরা সংস্কৃতে দ্রব্য করেছিলাম, মানে সেখান থেকে বাংলাতে যে দাম শব্দটা এসেছে, সেইটার এই যে সংস্কৃতে যে দ্রব্য শব্দটা, এইটা দ্রাকমে থেকে সংস্কৃতে দ্রব্য হয়েছিল বলে আমরা এখন ফর্ম করছি। বুঝা গেল? একই রকম ভাবে গ্রিক কামেলস থেকে সংস্কৃতে ক্রোমেলক হয়েছিল বলে আমরা ফর্ম করছি। জার্মান ম্যাক্স মুলার থেকে সাধু বাংলাতে আমরা মুখ্য মুলার তৈরি করেছিলাম। অর্থাৎ এখানে আমরা পূর্বস্তর গঠন করতে পারি বা আমরা পুনর্গঠন করতে পারি। এরপরে ধ্বনি পরিবর্তন হতে পারে, সেটা হচ্ছে সমমুখ ধ্বনি পরিবর্তন। অর্থাৎ একই মুখে বা একই দিকে ধ্বনি পরিবর্তন। কেমন না, একাধিক শব্দ বা একের বেশি শব্দ, দুটো হতে পারে বা তিনটে হতে পারে, এরকম আলাদা আলাদা শব্দ, কিন্তু সেগুলোর পরিবর্তন, মানে এই ধ্বনি পরিবর্তনের ফলে এই একাধিক বা অনেকগুলো আলাদা আলাদা শব্দ একই দিকে বা একই রকম শব্দে রূপান্তরিত হচ্ছে, বা একই শব্দে রূপান্তরিত হচ্ছে।
এই যে পরিবর্তনটা হলো, এইটাকে বলা হয় সমমুখ ধ্বনি পরিবর্তন। যেমন সংস্কৃতে দুটো আলাদা আলাদা শব্দ ছিল, একটা পততি আর একটা পঠতি। পততি আর পঠতি এই দুটোই বাংলাতে রূপান্তরিত হলো পরে। পততি মানে ফল, সেটাও হয়ে গেল পরে। পঠতি মানে রিড, সেটাও হয়ে গেল পরে। তাহলে পততি আর পঠতি এই দুটো আলাদা আলাদা বা এই দুটো ভিন্ন শব্দের ধ্বনি পরিবর্তনের ফলে বাংলাতে যে রূপটা পেলাম সেটা একই শব্দ পেলাম। একই রকম ভাবে সখী আর সহি এই দুটোর আলাদা অর্থ, কিন্তু দুটোরই আমরা যে পরিবর্তনের ফলে রূপটা পেলাম সেটা পেলাম সই। অর্থাৎ সই দিয়ে আমরা সখীকেও বোঝাচ্ছি, আবার সই দিয়ে আমরা সহি বা সিগনেচারকেও বোঝাচ্ছি। একই রকম ভাবে ব্যাকুল শব্দ থেকেও বাউল এলো, বাতুল থেকেও বাউল এলো। অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো যে এই যে ধ্বনি পরিবর্তনগুলো হচ্ছে তার ফলে যে রূপটা পাচ্ছি সেটা সমরূপ পেয়ে গেলাম। আবার এইটা তো গেল সমরূপ, অর্থাৎ আমরা একদম একই রূপ পেলাম। কিন্তু দেখা যেতে পারে যে ঠিক সমরূপ পাচ্ছি না, মানে বানানগত ভাবে তারা আলাদা কিন্তু উচ্চারণগত ভাবে একই, মানে সমচ্চারিত বা সমধ্বনি শব্দ। যেমন শ্রবণ থেকে আমরা শোনা পেলাম, আর শ্রবণ থেকে শোনা পেলাম তালবস্য দিয়ে, সুবর্ণ থেকে সোনা পেলাম। এবারে খেয়াল করে দেখো, যখন আমরা ওই স্বনিম পড়ছিলাম তখন বলেছিলাম যে আমাদের এখানে দুটোতেই কি হয়, তালবস্য হচ্ছে স্বনিম আমাদের। ফলে শ্রবণের যে সোনা আর সুবর্ণের যে সোনা দুটোতেই আমাদের উচ্চারণ তো স, মানে আমরা দুটোতেই তো তালবস্যই উচ্চারণ করব। অর্থাৎ দুটোর টেকনিক্যাল বা গ্রামাটিক্যাল বা বানানগত ভাবে দুটো আলাদা আলাদা লিখলেও আমরা যখন উচ্চারণ করব তখন একই উচ্চারণ করব। তাহলে এই যে সমচ্চারিত বা সমধ্বনি এলো, এটাকেও আমরা কি বলবো, ওই সমমুখ পরিবর্তন বলবো। এইবারে আবার এমনও হতে পারে যে বানানে পার্থক্য আছে, অর্থেও পার্থক্য আছে, কিন্তু শুধু উচ্চারণে মিল আছে। মানে এই যে পরিবর্তনটা হবে, যেমন অরণ্য থেকে এলো ব আর দন্তন্য, আমরা তো বন বলি না, আমরা বলি বন, অরণ্য বন বলি। একই রকম ভাবে ভগিনী থেকে যে বন এলো তাকেও আমরা বন বলি। পয়জন থেকে যে বিষ এলো আর কুড়ি থেকে যে বিষ এলো দুটোকে আমরা একই উচ্চারণ করি। কুল যেখানে বংশ বোঝায় আর কুল যেখানে নদীর তীর বোঝায়, উচ্চারণ আমাদের একই। অর্থাৎ এইগুলোকে আমরা বলবো সমমুখ ধ্বনি পরিবর্তন। এর ঠিক বিপরীত প্রক্রিয়া হচ্ছে বিমুখ ধ্বনি পরিবর্তন। অর্থাৎ সেখানে আমরা দেখব, মানে সমমুখে আমরা দেখছিলাম দুটো আলাদা শব্দ, কিন্তু তাদের যে ধ্বনি পরিবর্তনের যে রূপটা পাচ্ছিলাম সেটা একই রকম পাচ্ছিলাম। এখানে আমরা দেখব একই শব্দ, কিন্তু সেই একটা শব্দ বা সেটা ধ্বনি পরিবর্তনের ফলে আমরা দেখব যে সেই একই শব্দ থেকে একাধিক শব্দের জন্ম হচ্ছে বা এবং রূপগুলো আলাদা হয়ে যাচ্ছে। সেটাকে তাহলে বলবো বিমুখ ধ্বনি পরিবর্তন। যেমন ভণ্ড একটাই শব্দ, সেখান থেকে আমরা ভান পেলাম আবার ভাঁড় পেলাম। চিত্র একটাই শব্দ, সেখান থেকে আমরা চিতা পেলাম এবং চিত্তির পেলাম। শ্রদ্ধা থেকে আমরা স্বাদ পেলাম, ছেদ্দা বা ওই আহ, মানে বলে না অচ্ছেদ্যা করা, ছেদ্দা মানে অচ্ছেদ্যা মানে অশ্রদ্ধা আর কি, সেখান থেকে অচ্ছেদ্যা বলে। তেমন ভাবে শ্রদ্ধা থেকে ছেদ্দা বলে। তাহলে আমরা একটাই শব্দ থেকে দুটো ভিন্ন ভিন্ন পেয়ে গেলাম। এই যে যখন এরকম দুটো হচ্ছে, এবং খেয়াল করে মানে খেয়াল রাখতে হবে যে এই যে ধ্বনি পরিবর্তনের ফলে এই যে পরিবর্তন এলো, এই যে দুটো যখন একই রকম রূপ হয়, যেটা ওই একই রকম রূপের কথা বলছিলাম, তখন সেটাকে বলা হচ্ছে যমক। যেমন ওই পরে আর পরে এই দুটোকে আমরা যমক বলবো। তেমনি যদি তিনটে রূপ বেরোয়, তিনটে একই জিনিস, তখন তাকে বলা হবে ত্রিক। দুটো হলে যমক, তিনটে হলে ত্রিক বা ট্রিপলেট। যেমন যেমন ওই কর, কর হতে পারে, কর সারনেম বা উপাধি হতে পারে, মানে টাইটেল বা উপাধি হতে পারে। কর হিসেবে হতে পারে যে তুই কর, কর উপাধি হলো। কর আমাদের কাউকে করতে বলা হলো, আবার কর মানে ট্যাক্স। অর্থাৎ কর দিয়ে আমরা তিনটে অর্থ বোঝাচ্ছি। এই এইটাকে বলা হবে আমাদের
কি বলে, ট্রিপলেট বা ত্রিক। আবার যদি এর থেকে বেশি বোঝায় তখন তাকে বলা হবে গুচ্ছক, অর্থাৎ সেখানে আর কোনো সংখ্যা থাকছে না। কর দিয়েও আমরা আরেকটা বোঝাতে পারি, হাতের তালু। আবার একই রকম ভাবে আমরা যদি কড়া শব্দটা নিই, কড়া শব্দ কঠিন, কড়া মানে পায়ে ওই কড়া পড়ছে কড়া, রান্নাতে কড়া পাক বা কড়া, দরজার রিংকে কড়া বোঝানো হয়। অর্থাৎ একই শব্দ দিয়ে যদি অনেকগুলো বোঝায়, তিনের বেশি বোঝায়, তাহলে তাকে বলা হয় গুচ্ছ। এইখানে আমাদের এই ধ্বনি পরিবর্তনের যে অংশটা সেটা শেষ হলো। এরপরে আমরা, এটা খুবই একটা সহজ অংশ, সেটা হচ্ছে আমাদের বাংলার যে শব্দ ভান্ডার সেটা পড়ব। শব্দ ভান্ডার আসলে প্রত্যেকটি ভাষার, এবং আমাদের যেহেতু বাংলা ভাষা আমাদের আলোচ্য, তো এই প্রতিটি ভাষার ক্ষেত্রে আমরা দেখব যে তার কিছু, মানে তার যে শব্দ বা তার যে কতটা প্রকাশ করার ক্ষমতা সেটা নির্ভর করে কিসের উপর, তার যে শব্দ ভান্ডার রয়েছে, বা এটাই তো একটা ভাষার মূল শক্তি। তো তেমন ভাবে বাংলা ভাষার যদি মূল শক্তি এই যে শব্দ ভান্ডারের কথা বলি, এই শব্দ ভান্ডার বাংলাতে যতগুলি রয়েছে বা যত রকম ভাবে শব্দ এসেছে বাংলাতে, সেই সবটা মিলিয়ে তো শব্দ ভান্ডার। এইবারে আমাদের কাজ হবে যে এই যে বাংলাতে কত রকম ভাবে এই শব্দ ভান্ডার এসেছে, বা শব্দ ভান্ডার বা এই শব্দ সম্পদ যে তৈরি হয়েছে, সেটা কি কি ভাবে তৈরি হয়েছে সেটা আমরা এখানে ভেঙে ভেঙে দেখব। এখানে আমরা দেখবো যে তিনটে ভাবে এই শব্দ সম্পদ বাংলা ভাষাতে এসেছে। একটা এসেছে আমরা উত্তরাধিকার সূত্রে, অর্থাৎ বাংলা ভাষা তো প্রথমেই বাংলা ভাষা ছিল না, সেটা যে পরিবর্তনের মাধ্যমে সেইখান থেকে যে ভাষার যে চেঞ্জ হতে হতে যে শব্দগুলো বাংলা ভাষা বহন করে এনেছে, সেইটাকে আমরা বলবো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। এখানে আসলে প্রাচীন ভাষা থেকে যে শব্দগুলো আমরা কালেক্ট করছি সেটাকেই বলা হবে এই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। আরেকটা হতে পারে যে অন্য ভাষা থেকে আমরা কি কি শব্দ গ্রহণ করছি সেগুলোকে তাহলে কি বলা হবে, কৃতঋণ, মানে ঋণ করা হচ্ছে, এইটা একটা শব্দ হতে পারে। আর তৃতীয় হতে পারে যে আমরা নতুন শব্দ কি সৃষ্টি করছি। তাহলে তিনটে শ্রেণীতে আমরা ভাগ করতে পারি, মানে তিনটে ভাবে এই ভাষা সমৃদ্ধ হতে পারে, শব্দ আসতে পারে তিনটে ভাবে। একটা হচ্ছে আমরা প্রাচীন ভাষা থেকে যে উত্তরাধিকার সূত্রে পাচ্ছি যেই শব্দগুলো, সেই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত শব্দগুলো। আরেকটা হচ্ছে অন্য ভাষা থেকে আমরা যে গ্রহণ করছি সেই যে কৃতঋণ শব্দ। আরেকটা হতে পারে যে আমরা নিজেরা বা নতুন করে যে শব্দগুলো সৃষ্টি হয়েছে সেই শব্দ। এবারে আমাদের এই যে ভাগ, এই ভাগটা আমরা করব আসলে উৎসটা কিভাবে, এই উৎসগত বিচারে আমরা তাহলে তিনটি শ্রেণীতে ভাগ করতে পারি। একটা হচ্ছে মৌলিক বা নিজস্ব, মানে যেটা নিজেদের কথা বলছিলাম। আরেকটা আগন্তুক বা কৃতঋণ, আরেকটা হচ্ছে নবগঠিত। মৌলিক কাকে বলবো, না, যে সকল শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা অর্থাৎ বৈদিক এবং সংস্কৃত, খেয়াল করে খেয়াল করতে হবে বৈদিক আর সংস্কৃত কিন্তু দুটো আলাদা ভাষা, কিন্তু এই দুটোকে মিলিয়েই আমরা প্রাচীন ভারতীয় আর্য ভাষা বলি। সংস্কৃত হচ্ছে বৈদিক ভাষার সংস্কার করা যে রূপটা, বা ক্লাসিক্যাল সংস্কৃত হচ্ছে ওই ওই সংস্কার করা যে রূপটা সেইটা। বৈদিক ভাষা অনেকটা সরল, সংস্কৃত কিন্তু একটু জটিল। আচ্ছা, তো এই বৈদিক আর সংস্কৃত এই মিলিয়ে যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, এখান থেকে উত্তরাধিকার সূত্রে বাংলা ভাষাতে যে সকল শব্দগুলো এসেছে সেগুলোকে আমরা বলবো মৌলিক শব্দ। এবারে এই মৌলিক শব্দকে আবার তিনটে ভাগে ভাগ করা যেতে পারে। তাহলে এটা নিয়ে একটু গোলমাল আছে, কিরকম সে আমি গোলমালে পরে যাচ্ছি। এইটাকে, এই যে আমরা উত্তরাধিকার সূত্রে যে শব্দগুলো পেলাম সেটাকে আবার তিনটে ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে তৎসম, একটা অর্ধ তৎসম, আর একটা তদ্ভব। তাহলে মৌলিক বা নিজস্ব শব্দ যেগুলো, সেগুলো হচ্ছে আর্য ভাষা অর্থাৎ মানে প্রাচীন ভারতীয় আর্য ভাষা অর্থাৎ বৈদিক ও সংস্কৃত ভাষা থেকে উত্তরাধিকার সূত্রে আমাদের বাংলাতে এলো। এবং সেই সকল শব্দগুলোকে আমরা, এর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা একটু দেখুন। আচ্ছা, কোনো প্রশ্ন নেই। কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা চ্যাট বক্সে লিখবে। তো সেই সকল শব্দকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তৎসম, আর একটা অর্ধ তৎসম, আর একটা হচ্ছে তদ্ভব। তৎসম হচ্ছে তৎসম মানে তার সমান, অর্থাৎ
যে সকল শব্দ এই প্রাচীন ভারতীয় আর্য ভাষা অর্থাৎ বৈদিক এবং সংস্কৃতে ছিল, সেখান থেকে আমরা কোন রকম চেঞ্জেস ছাড়াই বা কোন রকম পরিবর্তন ছাড়াই বাংলা ভাষাতে সরাসরি গ্রহণ করে নিয়েছি, সেই সকল শব্দগুলোকে বলা হবে তৎসম শব্দ। এখানে তৎ মানে ওই তার বোঝাচ্ছে বা সংস্কৃতকে বোঝাচ্ছে, তাহলে তৎসম মানে তার সমান বা একদম অপরিবর্তিত ভাবে যেগুলো এসেছে। এবারে এই যে তৎসম শব্দ আমরা বললাম, এই তৎসম শব্দকে আবার এই ভাগটা করছেন সুকুমার সেন। তিনি আবার দুটো শ্রেণীতে ভাগ করে দিচ্ছেন। একটা হচ্ছে সিদ্ধ তৎসম, এই ভাগটা আমাদের ওই ভাষা রীতিবৃত্ত বইয়েও আছে। আরেকটা হচ্ছে অসিদ্ধ তৎসম। সিদ্ধ তৎসম বলতে তিনি সেইগুলোকে বলছেন যেগুলো এই যে সংস্কৃত বা বৈদিক এখানে যে লিটারেচার গুলো আমরা পেয়েছি সেখানে দেখতে পাওয়া যাচ্ছে এবং ব্যাকরণগতভাবে সিদ্ধ। তাহলে বৈদিক ও সংস্কৃত সাহিত্যে পাওয়া যায় এবং ব্যাকরণগতভাবে সিদ্ধ সেই শব্দগুলোকে বলা হচ্ছে সিদ্ধ তৎসম। উদাহরণ কি? সূর্য, মিত্র, কৃষ্ণ, নর, লতা ইত্যাদি। আবার যেগুলো ওই সময়ের যে মৌখিক সাহিত্য সেগুলোতে ছিল, এবং এটা কিন্তু খানিকটা অনুমানের উপর নির্ভর করে, এবং এগুলো তাহলে মৌখিক সংস্কৃতে প্রচলিত ছিল কিন্তু সেগুলো বৈদিক বা সংস্কৃত সাহিত্যে নেই, এবং সেগুলো ব্যাকরণগতভাবে সিদ্ধ নয়, সেগুলোকে সুকুমার সেন কি বলছেন? অসিদ্ধ তৎসম। যেমন তিনি কি বলছেন? কৃষাণ, ঘর, চাল, ডাল ইত্যাদি। ডাল মানে বৃক্ষ শাখার কথা বলা হচ্ছে। অর্ধ তৎসম কি? অর্ধ তৎসম মানে অর্ধেকটা তার সমান, মানে অর্ধ বা ভগ্ন তৎসম এটাকে বলা হয়। যে সকল শব্দ প্রাচীন ভারতীয় আর্য অর্থাৎ বৈদিক সংস্কৃত থেকে তার মাঝখানের যে স্তরটা প্রাকৃতের মাধ্যমে আসেনি, সরাসরি বাংলায় এসেছে এবং সরাসরি বাংলায় আসার পর কিছুটা পরিবর্তন বা বিকৃতি লাভ করেছে, সেটাকে বলা হবে অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম। যেমন কৃষ্ণ থেকে কেষ্ট, নিমন্ত্রণ থেকে নেমন্তন্ন, ক্ষুধা থেকে খিদে, রাত্রি থেকে রাত্রির ইত্যাদি। তদ্ভব কি? তদ্ভব হচ্ছে যে সকল শব্দ সংস্কৃত থেকে বা বৈদিক বা সংস্কৃত থেকে সরাসরি বাংলাতে আসেনি, মাঝখানের যে স্টেজটা ছিল বা মাঝখানের যে পর্বটা ছিল প্রাকৃত, সেই প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়েছে, তারপর বাংলায় এসেছে, তাকে বলা হয় তদ্ভব শব্দ। যেমন সংস্কৃত ইন্দ্রাগার থেকে প্রাকৃতে ইন্দার থেকে বাংলাতে ইন্দারা, একই রকম ভাবে সংস্কৃতে একাদশ প্রাকৃতে এগারহ থেকে বাংলাতে এগারো, সংস্কৃতে উপাধ্যায় থেকে প্রাকৃতে উপজাহ, সেখান থেকে বাংলাতে ওঝা, এরকম ভাবে অনেকগুলো পরিবর্তন হয়ে বেশ কয়েকটা উদাহরণ পাওয়া যায়। এবারে এই যে তদ্ভবের কথা আমরা বললাম, এই তদ্ভব কিন্তু দুরকম হতে পারে। এতক্ষণ আমরা যে উদাহরণগুলোর কথা বলছিলাম এগুলো সব কিন্তু নিজস্ব তদ্ভবের মধ্যে পড়ে। নিজস্ব তদ্ভব মানে কি? না, যে সকল তদ্ভব শব্দ, মানে তদ্ভব বলতে এই যে পরিবর্তন হয়ে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তন হয়ে এসেছে, আসলে সেই শব্দগুলোর মূল উৎসগুলো ওই বৈদিক বা সংস্কৃতের নিজস্ব শব্দ ছিল। তারপরে সেগুলো পরিবর্তন হয়েছে, পরিবর্তনের ফলে সেগুলো এইভাবে তদ্ভব হয়ে বাংলাতে এসেছে। যেমন আমরা ইন্দ্রাগার বললাম, যেমন আমরা উপাধ্যায় বললাম, কৃষ্ণ বললাম, এগুলো যে কোনো হতে পারে। কিন্তু এমন কিছু শব্দ ছিল বা এমন কিছু শব্দ আছে যেগুলো প্রথমে এই বৈদিক আর সংস্কৃতের নিজস্ব শব্দ নয়, সেখানে অন্য অন্য কোনো ইন্দো ইউরোপিয়ান বংশ থেকে বা অন্য যে কোনো ভাষার বংশ থেকে প্রথমে এসেছে এই বৈদিক বা সংস্কৃতে, তারপরে মানে সেখানেই এসেছে লোন ওয়ার্ড বা কৃতঋণ শব্দ হিসেবে, তারপরে ওই প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়েছে, তারপরে বাংলাতে এসেছে, সেইগুলোকে বলা হয় কৃতঋণ তদ্ভব বা বিদেশি তদ্ভব। যেমন ওই যে গ্রিক দ্রাকমে শব্দটির কথা বলা হলো, যেখান থেকে মানে দ্রাকমে মানে গ্রিক ভাষাতে দ্রাকমে মানে মুদ্রা, সেখান থেকে সংস্কৃতে এসেছিল দ্রম্য, সেখান থেকে প্রাকৃতে দম্য, সেখান থেকে বাংলাতে দাম। এই যে করা হলো, এবং একই রকম ভাবে এইটা কিন্তু সবসময় যে বিদেশি ভাষা থেকে হতে হবে তা না। তামিল থেকে হতে মানে ওই দ্রাবিড় বংশ থেকে ওই তামিল শব্দ থেকে পিল্লই থেকে সংস্কৃতে পিল্লিক থেকে প্রাকৃতে পিল্লিশ থেকে বাংলাতে পিলে মানে ওই ছেলে পিলে অর্থে। এরকম ভাবে তামিলে কাল থেকে, একটা কথা মনে রাখতে হবে, এই যে কাল, এই এর উচ্চারণটা কিন্তু ওই ক কিন্তু ঠিক ক এর মতো না। মানে তামিলের ক আর বাংলার ক এর মধ্যে কিন্তু একটু পার্থক্য রয়েছে। এমনকি তামিলের ল আর বাংলার ল এর মধ্যেও একটু পার্থক্য রয়েছে। সেই কারণে তামিলের কাল সংস্কৃতে খল্প হয়েছিল, সেখান থেকে প্রাকৃতে খল্ল, সেখান থেকে বাংলাতে খাল। একই রকম ভাবে অস্ট্রিক থেকে উদাহরণ দেওয়া আছে, ঢক্ক থেকে প্রাকৃতেও ঢক্ক ছিল, তারপরে সেখান থেকে বাংলাতে ঢাকা এসেছে।
অর্থাৎ এইগুলোকে আমরা বলবো, এগুলো হচ্ছে বিদেশি তদ্ভব বা কৃতঋণ তদ্ভব, আমরা যা খুশি বলতে পারি। এরপরে আরেকটা ক্যাটাগরি ছিল, সেটা হচ্ছে, তাহলে আমাদের হয়ে গেল নিজস্ব শব্দ হয়ে গেল। এরপরে আগন্তুক বা কৃতঋণ শব্দ, অর্থাৎ আমাদের যে দ্বিতীয় ক্যাটাগরি ছিল, এটা কি না, এখানে কৃতঋণ মানে যে সংস্কৃতের নিজস্ব শব্দ, এমনকি সেটা তো নয়ই, অন্য ভাষা থেকেও প্রথমে সংস্কৃত হয়ে তারপর প্রাকৃত বা এইভাবেও আসেনি, অর্থাৎ সংস্কৃতের থ্রুতে বাংলাতে আসেনি বা বৈদিক সংস্কৃতের থ্রুতে বাংলাতে আসেনি। অন্যান্য যে ভাষা, সেটা যে কোনো ভাষা হতে পারে, দেশি বিদেশি, সেই ভাষাগুলো থেকে সরাসরি বাংলাতে এসেছে, সেগুলোকে আমরা বলবো আগন্তুক বা কৃতঋণ শব্দ। যেহেতু এগুলো সংস্কৃত হয়ে আসে, মানে সংস্কৃত প্রাকৃত এইভাবে আসেনি, সেই কারণে এগুলোকে কৃতঋণ বলা হচ্ছে। ঠিক আছে, ফলে কৃতঋণ তদ্ভব হচ্ছে প্রথমে সংস্কৃতে এসেছিল, সেখান থেকে মানে অন্য ভাষা থেকে সংস্কৃতে এসেছিল, তারপরে সেটা ওই প্রাকৃতের মাধ্যমে পরিবর্তন হয়ে তদ্ভব শব্দের মতো করে এসেছিল, তাই সেটা কৃতঋণ তদ্ভব। আর এখানে এটা কৃতঋণ শব্দ, তার মানে শুধু অন্য ভাষা থেকে সরাসরি আমরা লোন করেছি এই ওয়ার্ড গুলোকে বা গ্রহণ করেছি। এটা একেবারে দুরকম ভাবে আমরা ভাগ করতে পারি উৎসগত ভাবে, একটা হচ্ছে দেশি আর একটা হচ্ছে বিদেশি। এইবারে যে সকল শব্দ আমাদের দেশের অন্যান্য ভাষা থেকে, সেটা আর্য অনার্য যা খুশি হতে পারে, অর্থাৎ আমাদের দেশের অন্য যে কোনো ভাষা থেকে সরাসরি বাংলাতে এসেছে এইরকম শব্দ যদি হয়, তখন তাকে আমরা বলবো দেশি কৃতঋণ শব্দ। এখানে স্যার আমার খুব প্রবলেম হয়, কোনটা বিদেশি কোনটা ফরাসি এত মনে রাখা যায় না। আচ্ছা, এখানে আহ, এই যে বিদেশি আর ফরাসি বলতে চাইছো, ফরাসিও তো অবশ্যই বিদেশি। মানে এই এই প্রশ্নটা আরেকটু কি আমাকে ক্ল্যারিফাই করে দেবে, তাহলে আমার একটু সুবিধে হবে। মানে এই প্রবলেমটা আমি বুঝতে পারছি না, এই প্রবলেমটা আরেকটু ক্ল্যারিফাই করলে আমার সুবিধে হবে বোঝাতে। আর এক্ষেত্রে আমি বলে রাখি যে আমাদের মেন যে প্রশ্নগুলো আসবে, সেগুলো তো এরকম হতে পারে যে কোনো একটা পার্টিকুলার শব্দ তুলে দিয়ে বলা হলো যে এটা কোন ভাষার, এইরকম যদি শব্দ হয়, সেক্ষেত্রে আমি তোমাদেরকে কিন্তু একটা বিরাট তালিকা, মানে সেটা সেটা মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। যদি মুখস্থ করতে গিয়ে তোমরা কিছু সিমিলারিটিস পাবে, সেই সাদৃশ্য দিয়ে তোমরা মনে রাখতে পারবে, কিন্তু সেইটা মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। আমি সেই সেই প্রসঙ্গে পরে আসছি, সেটা এখনো আমরা সেখানে পৌঁছইনি। কিন্তু তোমার প্রশ্নটা আমি, আমাকে একটু ক্লারিফাই করলে সুবিধে হয় উত্তরটা দিতে। হ্যাঁ, সেটাই আমি, হ্যাঁ, আমি তোমার প্রশ্নটা এইটা বুঝেই আমি তোমাকে বলছিলাম। হ্যাঁ, এইটা দেখো, এইখানে মানে যেটা আমি তোমাদেরকে তালিকা দেব, মনে রাখবে এই তালিকা কিন্তু কোনোদিনও কমপ্লিট তালিকা হবে না। মানে আমি তোমাদেরকে একটা অনেক বড় তালিকা দিলেও জানবে এর বাইরে আরো অনেক শব্দ থাকবে। মানে একটা ভাষা থেকে, যে ভাষাতে যদি 2000 3000 শব্দ ব্যবহৃত হয়, তার মধ্যে যদি অনেক বিদেশি শব্দ থেকে থাকে, তাহলে এই সব বিদেশি শব্দকে তো আমরা আইডেন্টিফাই করতেই পারবো না, এবং সব বিদেশি শব্দ আমাদের মনেও থাকবে না। কিন্তু এই অনেক শব্দের মধ্যেও দেখবে কিছু সিমিলারিটিস থাকবে, সেইভাবেই এগুলিকে মুখস্থ করতে হবে। এবং যেটা সব থেকে বেশি গোলমাল হবে দেখবে, যে অনেক ক্ষেত্রে ফার্সি শব্দ বা পর্তুগিজ শব্দ, এগুলো আমাদের মনে হবে যে আসলে তো এগুলো একই রকম, এটা ঠিক কোনটা কোথা থেকে এসেছে এটা বুঝতে পারবো না, এরকম কিছু সিচুয়েশন তৈরি হতে পারে। কিন্তু এখানে আমাদেরকে মনে রাখার ক্ষেত্রে একটাই সূত্র কাজে লাগে, সেটা হচ্ছে ওই সাদৃশ্য দেখে দেখে মনে রাখা। যেমন দেখবে, মানে এই এই যে আমরা আমাদের কাছে বা আমাদের ভাষাতে এই শব্দগুলো যে আসছে, এই শব্দগুলো কিভাবে আসছে, হঠাৎ করে মনে রাখবে যে তুমি কোথা থেকে, মানে অন্য কোনো ভাষা থেকে একটা শব্দ শিখে ফেলেছো। যেমন ধরো, জার্মান ভাষাতে গুড মর্নিং কে বলা হয় গুটেন মর্গেন। এবারে তুমি কোনোদিনও বাংলাতে এই শব্দ প্রয়োগ করবে না, আমিও প্রয়োগ করব না। তার মানে এরকম ভাবে হঠাৎ করে একটা শব্দ বাংলাতে ঢুকে পড়তে পারে না। কিন্তু গুড মর্নিং কথাটা আসতে পারে, কারণ গুড মর্নিং আমাদের দৈনন্দিন যে জীবন, তার ব্যবহারে এই ভাষা প্রচুর ব্যবহৃত হয়। অর্থাৎ আমাদের ভাষাতে ব্যবহৃত যে সকল শব্দ,
সেগুলোই আসবে। এবারে আমরা ওই পার্টিকুলার একটি বিদেশি শব্দ ব্যবহার করছি কেন? তার দুটো কারণ হতে পারে। প্রথমত, আমাদের যে শব্দ ছিল তা যেকোনো কারণেই হোক উচ্চারণগতভাবে কঠিন বা মানুষজনের কাছে অতটা পৌঁছয়নি বা অতটা পপুলার নয়, সেই কারণে আমরা ব্যবহার করছি না। অর্থাৎ আমাদের একটা শব্দ এক্সিস্ট করছিল, কিন্তু যেকোনো কারণেই হোক না কেন আমরা সেই শব্দটা ব্যবহার করছি না। তার পরিবর্তে আমরা একটা বিকল্প শব্দ হিসেবে একটা বিদেশি শব্দ ব্যবহার করছি। এরকম সিচুয়েশন হতে পারে। আবার এমন হতে পারে যে আমাদের ওইখানে কোনো শব্দ ছিল না। মানে আমরা কোনো শব্দের সাবস্টিটিউট হিসেবে অন্য শব্দ আনছি না। আমরা একটা বিষয় যেটা বোঝানোর জন্য আমাদের কাছে উপযুক্ত শব্দ ছিল না, তখন আমরা অন্য ভাষা থেকে ওই শব্দটি ধার করছি। এরকম হতে পারে। এবারে খেয়াল করে দেখো, এই যে আমরা অন্য ভাষা থেকে শব্দ ধার করছি, এই ধার আমরা কেন করছি? যদি এরকম হয় যে আমাদের ভাষাতে ওই শব্দটা ছিল না, তাহলে দেখবে আমরা ইতিহাসগতভাবে বা ঐতিহাসিক কিছু কারণ খুঁজে পাবো যে ওই শব্দটা আমরা কেন, যেমন ধরো কোম্পানি, গেজেট, এই শব্দগুলো আসলে ইতালির শব্দ। ঠিক আছে? কোম্পানি, গেজেট, এই জাতীয় শব্দগুলো ইতালির শব্দ। এগুলো আমরা বাংলাতে ব্যবহার করি। এবারে খেয়াল করে দেখো, এই শব্দগুলো আমরা কেন ব্যবহার করি? তার কারণ গেজেট বলতে যে জিনিসটা বোঝায়, সেই জিনিসটা বা কোম্পানি বলতে যেটা বোঝায়, এই জিনিসগুলোর ঠিক ঠিক মানে বাংলা শব্দ আমাদের কাছে ছিল না, এবং ইংরেজরা এই শব্দগুলো ব্যবহার করছিল। তাহলে আমরা ইংরেজদের কাছ থেকে এই শব্দগুলো শিখে ফেললাম, শিখে আমরা ব্যবহার করলাম। বোঝা গেল? একই রকম ভাবে, যেমন ধরো আমাদের দেশে চা খাওয়া এর কোনো কনসেপ্ট ছিল না। এমনকি আমাদের দেশে প্রথমে চিনিও ছিল না। আমাদের দেশে গুড় ছিল। তাহলে যে জিনিস আমাদের দেশে ছিলই না, সে জিনিসের শব্দও আমাদের দেশে থাকবে না, স্বাভাবিক। ফলে চা এবং চিনি এই দুটো শব্দ আমরা পেলাম চায়না থেকে, মানে চীনা ভাষার শব্দ এগুলো। বোঝা যাচ্ছে? অর্থাৎ ওই ঐতিহাসিক কারণ এখানে মনে রাখতে হবে যে এই জিনিসগুলো আমাদের দেশে ছিল না। ফলে এই শব্দগুলো আমাদের দেশে আসেনি। একই রকম ভাবে দেখবে আমাদের দেশে আমরা কি জানি, ইংরেজ শাসনের আগে আমাদের এখানে সরকারি ভাষা হিসেবে কি ব্যবহার করা হতো? ফার্সি। তাহলে ফার্সি যদি সরকারি ভাষা হয় এবং সমস্ত কাগজপত্র থেকে আরম্ভ করে দলিল দস্তাবেজ থেকে আরম্ভ করে এই জাতীয় অফিসিয়াল যে কাজ, তা কোন ভাষায় হচ্ছে? তা ফার্সি ভাষায় হচ্ছে। ফলে আমরা দেখব যে এই ফার্সি ভাষা থেকে এই ধরনের প্রচুর শব্দ এসে গেছে। বোঝা যাচ্ছে? একই রকম ভাবে আমরা দেখব যে এই যে তাস খেলার সময় আমরা যে শব্দগুলো ব্যবহার করি, ইস্কাবন, হরতন, রুইতন, এই সবকটা শব্দই, এগুলো এসেছে সবকটা ওলন্দাজ বা ডাচ থেকে। তাহলে এই সবকটাই ওলন্দাজ শব্দ। একই রকম ভাবে রাশিয়াতে কি হয়েছিল? রাশিয়াতে সোভিয়েত গঠন হয়েছিল, বলশেভিক, এগুলো সব জানি, এগুলো সব রাশিয়ার কনসেপ্ট ছিল। তাহলে এই শব্দগুলো রুশীয় শব্দ, রুশ থেকে মানে রাশিয়া থেকে এসেছে, রুশ ভাষা থেকে এসেছে। আবার দেখো মায়ানমার বা বর্মা, এই অঞ্চলটার সঙ্গে আমাদের আগে খুব যোগাযোগ ছিল। আমাদের বাংলাতে যে যোগাযোগ ছিল, আমরা ওই পথের দাবিতে আমরা পড়েছি। পথের দাবির একটা অংশ তো আমাদের এই মানে আমাদের সিলেবাসেও পাঠ্য আছে, এই ক্লাস 10-এ আমাদের আছে। তো সেখানেও আমরা দেখবো কি এই বর্মার সঙ্গে আমাদের ভারতের একটা সম্পর্ক। ফলে ওইখানের যে পোশাক আশাক, লুঙ্গি, খাবার দাবার হিসেবে ঘুগনি, এগুলো ওইখান থেকে আমাদের এখানে আসছে। অর্থাৎ এই যে শব্দগুলো আসছে, এই শব্দগুলোর তো তেমন কোনো নিয়ম নেই, মানে কোনো ব্যাকরণগত নিয়ম তো তোমাদেরকে করে দিতে পারি না যে এই নিয়মে এগুলো মনে রাখবে। এগুলোকে আমাদের ওই ইতিহাসগত ভাবে মানে ঐতিহাসিক কারণগুলো দিয়ে মনে রাখতে পারি। আর আমরা মনে রাখতে পারি এই সাদৃশ্য দেখে, যেমন ধরো তাসের সবকটা নাম, এগুলো বললাম, এগুলো সব ওলন্দাজ থেকে এসেছে। ফলে একটা একটা করে এরকম করে নাম মনে রেখে এই সবকটা এই জায়গা থেকে এসেছে।
বা ধরো যেহেতু আমাদের এখানে সরকারি কাজকর্মে ফার্সি ব্যবহার করা হতো, ফলে এই সরকারি কাজকর্ম এই জাতীয় বিষয়গুলোতে প্রচুর ফার্সি শব্দ আমরা পাবো। এইভাবে আমাদের মনে রাখতে হবে। বা ধরো প্রচুর ফরাসি শব্দ, এই যে যেমন ধরো প্রোলেতারিয়েট। প্রোলেতারিয়েট বিষয়টা, এই কনসেপ্ট যখন ওই মানে আমাদের আহ, ফরাসিতে যে বিপ্লব হচ্ছে বা নবজাগরণ হচ্ছে, তখন এই শব্দগুলো প্রচুর ব্যবহার করা হতো, ফলে আমরা ওইখান থেকে এই শব্দগুলো গ্রহণ করছি। এই যে বুর্জোয়া, প্রোলেতারিয়েট, তাহলে কার্তুজ, কুপন, এগুলো সব ওখান থেকে আসছে। এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে আমরা যেখানে পড়ছিলাম আমাদের ওই টেক্সটের ওই ওই অংশটাতে একটু ফিরে যাই। তাহলে আমরা যে ভাগটা করছিলাম, যে এই যে কৃতঋণ বা আগন্তুক শব্দগুলো বললাম, যে যেগুলো ওই ভিন্ন ভিন্ন ভাষা থেকে আমরা সরাসরি নিয়ে নিচ্ছি, সেগুলো সংস্কৃতের থ্রুতে প্রাকৃতের মধ্য দিয়ে পরিবর্তন হয়ে এইভাবে আসছে না, ফলে সেগুলো কৃতঋণ তদ্ভব নয়, সেগুলো কৃতঋণ বা আগন্তুক, কারণ আমরা সরাসরি ওই ভাষা থেকে নিচ্ছি। এবং সেটাকেও আমরা আবার ভাগ করে ফেললাম, যে দেশি না বিদেশি। যদি দেশি ভাষা থেকে হয় তাহলে দেশি কৃতঋণ, আর যদি বিদেশি ভাষা থেকে আমরা নিই সরাসরি, যেমন এই এতক্ষণ যে উদাহরণগুলো দেওয়া হচ্ছিল, এগুলো সব বিদেশি ভাষা, ফলে এগুলোকে আমরা বিদেশি কৃতঋণ হিসেবে ধরে নিতে পারি। কিন্তু ভাগটা এখানেই থেমে যাচ্ছে না। এই যে দেশি বলে আমরা যেটাকে ভাগ করলাম, এই দেশির মধ্যে তো আবার আমরা দুরকম ভাষা বংশ পাই। একটা হচ্ছে আর্য, আরেকটা অনার্য। তাহলে সেগুলো যদি অনার্য ভাষা থেকে আসে, যেমন অস্ট্রিক থেকে, এই মনে রাখার আরেকটা, এখানে কিছু সিমিলারিটি আছে, বিষয়টা মনে রাখতে হবে যে এই শব্দগুলো যেগুলো দেখবে আমাদের একটু মানে ঠিক শুনতে অতটা শ্রুতিমধুর না, যেমন ধরো ঢাক, ঢোল, ঢেকি, ঝাঁটা, ঝোল, ঝিঙা, কুলা, ডাব ইত্যাদি, এগুলো শুনতে অতটা ভালো না। এই শব্দগুলো সব এসেছে অস্ট্রিক থেকে। আর অস্ট্রিক বংশ মানে অনার্য ভাষা বংশ, তাহলে এগুলো অনার্যের উদাহরণ হয়ে গেল। একই রকম ভাবে আর্য ভাষা মানে নব্য ভারতীয় আর্যতে যে ভাষাগুলো আমরা পাই, যেমন হিন্দি হতে পারে, এইখানে একটা কথা মনে রাখতে হবে, যে এই যে হিন্দি থেকে এমন অনেক শব্দ পাবো যেগুলো আরবি ফার্সি ভাষার শব্দ। আরবি আর ফার্সি, এই দুটোর মধ্যে এত সিমিলারিটিস আছে, ফলে এই দুটোতে একটুখানি কিন্তু গোলমাল হয়ে যেতে পারে। ঠিক আছে? দুটো ভাষা আলাদা, দুটো মানে স্থান আলাদা, মানুষজন আলাদা, কিন্তু এদের কালচার এবং ভাষাতে এত মিল রয়ে মানে এত এদের কাছাকাছি হয়ে গেছে, ফলে এই আরবি ফার্সিকে কিন্তু অনেক সময় আলাদা করা হয় না। যাই হোক, তো এই আরবি ফার্সি থেকে যে শব্দগুলো প্রথমে হিন্দিতে এসেছিল এবং হিন্দি থেকে বাংলাতে এসেছে, সেইগুলোকে কিন্তু আমরা দেশি শব্দের উদাহরণ হিসেবে, অর্থাৎ হিন্দি থেকে আগত বলি, সেগুলোকে আমরা ধরে নেব। যেমন হিন্দি থেকে এসেছে লাগাতার, বাতাবরণ, সেলাম, দোস্ত। এই যে সেলাম, সেলাম তো হিন্দি শব্দ নয়, এ তো আরবি ফার্সি শব্দ। কিন্তু যেহেতু এটা হিন্দির থ্রুতে বাংলাতে এসেছে, বা দোস্ত, এগুলো সেই কারণে আমরা এগুলোকে ওই হিন্দির থ্রুতে আসার কারণে আমরা এগুলোকে দেশি শব্দ বা এই আমাদের দেশি আগন্তুক হিসেবে ধরবো। যেমন গুজরাটি থেকে এসেছে হরতাল, বা যেটাকে হরতাল বলা হয়। এরকম ভাবে বিদেশি থেকে, যেমন ইংরেজি থেকে আসতে পারে সরাসরি যে সমস্ত শব্দ এসেছে, টেবিল, ফাইল, চেয়ার ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত শব্দ। এখানে ওই জগন্নাথ চক্রবর্তীর একটা ওই মজার আছে, যে সেখানে উনি দেখাতে চাইছিলেন যে আমরা সারা দিনে কিভাবে বাংলা বলা মানে বাংলাই বলছি, কিন্তু আসলে কত বিদেশি শব্দ ব্যবহার করছি, এবং এখানে ওই ইংরেজি শব্দের কথাই বেশিরভাগ বলা হয়েছে। এগুলো গেল। এবারে এগুলো ছাড়া ইংরেজি থেকে আমরা আরেক রকম ভাবে শব্দ পাই, সেটা হচ্ছে অনুদিত শব্দ। মানে এবং শব্দ বা শব্দ সমষ্টি, মানে এমন হতে পারে যে একটা শব্দ নয়, এইটা কিন্তু এই অংশটা একটু মনে রাখতে হবে, কারণ এইটা কিন্তু পরীক্ষাতে অনেকবার এসেছে এই শব্দগুলো, এই অনুদিত শব্দর যে অংশটা। এই অনুদিত শব্দগুলোর ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে পুরোপুরি মানে একটা শব্দ অন্য কোনো ভাষার, মানে এখানে ইংরেজি থেকে বলা হচ্ছে, তো ইংরেজি ভাষার একটা শব্দ বা একটা শব্দ সমষ্টি, সেটা কিন্তু আমরা পুরোপুরি অনুবাদ করে ফেলি। যেমন লাইট হাউস থেকে আমরা বাতিঘর বলি, এই লাইট হাউস কিন্তু আমাদের কনসেপ্ট না। একই রকম ভাবে সুবর্ণ সুযোগ, যেটা গোল্ডেন অপরচুনিটি থেকে এসেছে, বা ওই আমি কি আসতে পারি বা আমি আসতে পারি কি, এই জিনিসটা ওই মে আই কাম ইন থেকে এসেছে, এইরকম ভাবে এটা হয়েছে। এবারে ওই যেরকম বলছিলাম যে অন্যান্য ভাষা থেকে কিভাবে এসেছে, যেমন ওই জার্মান থেকে এসেছে, জার, নাৎসি, এইসব শব্দগুলো।
পর্তুগিজ থেকে এসেছে আনারস, এই আনারসটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। আনারস, এই পর্তুগিজ থেকে আসলে প্রচুর শব্দ বাংলাতে এসেছে। কারণ এখানে ওদের ওই উপনিবেশ স্থাপন এবং সেখান থেকে আমাদের এই শব্দগুলো পাওয়া। আনারস, আলপিন, আলকাতরা, আলমারি, পর্তুগিজের একটা বিরাট তালিকা তোমাদের দিয়ে দেবো। আশা করছি সেখান থেকে কমন পেয়ে যাবে এবং এই জায়গাটা তো বললাম একটু মুখস্থ করতে হবে। ফরাসি থেকে ওই কার্তুজ, কুপন, রেস্তোরাঁ, বুর্জোয়া, প্রোলেতারিয়েত ইত্যাদি শব্দ। স্পেনীয় থেকে মানে স্পেন থেকে এসেছে কমরেড। ইতালীয় থেকে এসেছে কোম্পানি, গেজেট ইত্যাদি শব্দগুলো। আর আমাদের থেকে কি বলে ওলন্দাজ থেকে এসেছে ওই ইস্কাবন, হরতন, রুইতন এই শব্দ। রুশীয় থেকে সোভিয়েত, বলশেভিক ইত্যাদি শব্দ। চীনা থেকে চা, চিনি ইত্যাদি। এগুলো কিন্তু আরো এই সংখ্যাটা অনেক বেশি হবে। যেহেতু ওই ফার্সি থেকে ওই সরকারের এগুলো হচ্ছিল, তেমনি আরবি থেকে আক্কেল, কেতাব, ফসল, মুহুরি, হজম, তামাশা ইত্যাদি শব্দ। এগুলো বাদ দিয়েও আরো কিছু শব্দ রয়েছে। যেমন নবগঠিত শব্দ, যেটা মানে আমাদের তৃতীয় ক্যাটাগরি, যেটা যেটা আমরা আসলে নতুন করে তৈরি করছিলাম। এই যে নবগঠিত শব্দ বাংলাতে যে কিছু রয়েছে, মানে যেগুলো নতুন করে তৈরি করছি, এগুলো আবার দুরকম হতে পারে। একটা অবিমিশ্র, মানে কোন রকম মিশ্র, মানে অন্য কোনো ভাষা বা অন্য কোনো কিছু মিশ্রণ না করে শুধু বাংলা থেকেই তৈরি হতে পারে, এরকম দুটি তিনটি উদাহরণই পাওয়া যায়। তার মধ্যে দুটি খুব পপুলার উদাহরণ হচ্ছে অনিকেত আর অতিরেক। আবার এমন কিছু শব্দ রয়েছে যেগুলো আসলে অনেকগুলো ভাষার উপাদান যুক্ত করে করে সংগঠিত হচ্ছে, সেগুলোকে মিশ্র শব্দ বা সংকর শব্দ বা হাইব্রিড ওয়ার্ড বলে। যেমন হেড পণ্ডিত, হেড হচ্ছে ইংরেজি, বাংলা পণ্ডিত, এই মিলিয়ে হয়ে গেল হেড পণ্ডিত। হেড মৌলবী, একই রকম ভাবে মৌলবী আরবি শব্দ, তাহলে হেড ইংরেজির সঙ্গে মিশে হয়ে গেল হেড মৌলবী। ফি বছর, ফি হচ্ছে ফরাসি শব্দ, তার সঙ্গে বছর মানে বাংলা যুক্ত হয়ে ফি বছর হয়ে গেল। ঠিক আছে, এইখানে আমাদের শব্দ ভান্ডার শেষ হচ্ছে। তাহলে শব্দ ভান্ডারে আমরা যদি একটা ছকের সাহায্যে দেখতে চাই, সেখানে আমরা দেখবো বাংলার যে শব্দ ভান্ডার, মানে বাংলার মূল যে শব্দ, তাকে আমরা তিনটে ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে মৌলিক বা নিজস্ব, আর একটা হচ্ছে আগন্তুক বা কৃতঋণ, আর একটা হচ্ছে নবগঠিত। মৌলিক বা নিজস্ব বললাম যেগুলো হচ্ছে ওই বাংলার যে উৎস ভাষা বা মানে যে ওই উত্তরাধিকার সূত্রে যেগুলো পাচ্ছি, মানে আমাদের বৈদিক আর সংস্কৃত, এগুলো থেকে যে ভাষা মানে যে শব্দগুলো পাচ্ছি সেগুলোকে আমরা মৌলিক বা নিজস্ব বললাম। সেগুলো আমরা দেখলাম আবার তিন রকম ভাবে পেতে পারি। একটা পেতে পারি তৎসম, মানে তার সমান, অর্থাৎ যেখানে আমরা সরাসরি ভাবে বৈদিক বা সংস্কৃত থেকে বাংলাতে শব্দগুলি আসছে কোন রকম পরিবর্তন ছাড়াই। আরেকটা পাচ্ছি অর্ধ তৎসম, অর্থাৎ আমরা সেখানে এই বৈদিক বা সংস্কৃত থেকে, আচ্ছা তৎসমের মধ্যে আবার, আচ্ছা তৎসমের আগে দুটো ভাগ বলে দিই। একটা হচ্ছে সিদ্ধ তৎসম, অর্থাৎ ব্যাকরণগতভাবে সিদ্ধ, অর্থাৎ বৈদিক বা সংস্কৃতের যে লিটারেচার সেখানে তাদের নিদর্শন পাওয়া যাচ্ছে। আরেকটা হচ্ছে অসিদ্ধ তৎসম, অর্থাৎ যেগুলো ব্যাকরণগতভাবে সিদ্ধ নয় এবং সেগুলোর সেগুলো মৌখিক সংস্কৃতে প্রচলিত থাকলেও বৈদিক বা সংস্কৃতের যে লিটারেচার সেখানে তাদের ওই আহ, নিদর্শন পাওয়া যাচ্ছে না। তারপরে হচ্ছে অর্ধ তৎসম, এটার কোনো ভাগ নেই। অর্ধ তৎসম হচ্ছে এই যে শব্দগুলো যেগুলো বৈদিক এবং সংস্কৃতে পাওয়া যাচ্ছে, সেই শব্দগুলোকে যদি আমরা সরাসরি বাংলাতে নিয়ে নিই এবং অর্থাৎ সরাসরি বাংলাতে প্রবেশ করলো এবং তারপরে পরিবর্তন হচ্ছে, সেইটাকে অর্থাৎ একটু বিকৃতি হচ্ছে বা পরিবর্তন হচ্ছে, সেইটাকে বলা হচ্ছে অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম। একই রকম ভাবে তৃতীয় যে ভাগ সেটা হচ্ছে তদ্ভব। তদ্ভব মানে তার থেকে যার উদ্ভব হচ্ছে বা সৃষ্টি হচ্ছে। কিরকম সেটা? না, এই যে বৈদিক বা সংস্কৃত থেকে মাঝের যে স্তর ছিল প্রাকৃত, এই প্রাকৃতের মাধ্যমে পরিবর্তন হচ্ছে, তারপরে বাংলাতে প্রবেশ করছে। এই প্রাকৃতিক পরিবর্তনের মাধ্যমে এগুলো প্রবেশ করছে বলে এগুলোকে তদ্ভব বলা হচ্ছে। এটা দুরকম ভাবে হতে পারে, একটা হচ্ছে নিজস্ব তদ্ভব, আর একটা কৃতঋণ বা বিদেশি তদ্ভব। এই যে নিজস্ব তদ্ভব কোনগুলো? যেগুলো ওই বৈদিক বা সংস্কৃতের নিজস্ব শব্দ, সেগুলো আমরা বাংলাতে নিলাম এবং মানে বাংলাতে আসার পথে মানে ওই প্রাকৃতিক পরিবর্তন হয়ে বাংলাতে এলো। এই যে নেওয়াটা, এগুলোকে বলা হচ্ছে নিজস্ব তদ্ভব। আরেক ধরনের তদ্ভব হতে পারে যে সেগুলো বৈদিক বা সংস্কৃতের নিজস্ব শব্দ ছিল না, বৈদিক বা সংস্কৃতে এসেছে বিদেশি ভাষা থেকে, মানে সেটা
বিদেশি বলতে অন্য ভাষা বংশ থেকে হতে পারে, বা আমাদের এই ভাষা বংশেরই অন্য ভাষা থেকে হতে পারে। এইভাবে উম ১ম এ সেখানে এসেছিল, তারপরে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হলো, তারপরে বাংলাতে এলো। এগুলোকে বলা হচ্ছে কৃতঋণ বা বিদেশি তদ্ভব। এবারে এই যে আমাদের ২য় যে ক্যাটেগরিটা আগন্তুক বা কৃতঋণ, সেখানে আসলে আমরা অন্য ভাষা থেকে সরাসরি শব্দ নিচ্ছিলাম। এটা কিন্তু তদ্ভবের মতো ওই প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আসছে না। এইটাকে বলা হবে আগন্তুক বা কৃতঋণ শব্দ, যেখানে আমরা অন্য ভাষা থেকে সরাসরি অ্যাডপ্ট করছি শব্দ বা লোন করছি শব্দ। এই যে লোন নেওয়ার যে শব্দগুলো, এইগুলোকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি। একটা দেশি, অর্থাৎ যে ভাষা থেকে আমরা শব্দটা গ্রহণ করছি সেই ভাষা দেশি ভাষা না বিদেশি ভাষা। যদি দেশি ভাষা হয় তাহলে সেই ভাষা অনার্য গোষ্ঠীর মধ্যে পড়ে নাকি আর্য ভাষা বংশের মধ্যে পড়ে। যদি সেগুলো অনার্য ভাষা হয় তাহলে সেটা অনার্য গোষ্ঠীর মধ্যে পড়বে, মানে অনার্য যে ক্যাটাগরি তার মধ্যে পড়বে, যেমন অস্ট্রিক, দ্রাবিড় ইত্যাদি। আর যদি আর্য হয় সেটা মারাঠি থেকে হতে পারে, হিন্দি থেকে হতে পারে। আচ্ছা, এইখানে এটা বিন্দিটা, এটা কিন্তু টেকনিক্যাল একটু প্রবলেম আছে, এটা হিন্দি হবে। আচ্ছা, তাহলে সেটা আর্যর মধ্যে পড়ে গেল। এবারে এই যে আমরা আগন্তুক বা কৃতঋণ হলো, তার যে বিদেশি বা বিদেশি যে কোনো এতগুলো বিদেশি ভাষা আছে, এর বাইরেও আছে, যে কোনো বিদেশি ভাষা থেকে হতে পারে, এবং এখান থেকেই বেশি প্রশ্ন আসে কোন ভাষা আইডেন্টিফাই করতে বলা হয়। এর বাইরে আরেকটা আছে, সেটা হচ্ছে নবগঠিত, অর্থাৎ শব্দভান্ডারের যে ৩য় ক্যাটাগরির শব্দ অর্থাৎ নবগঠিত। সেখানে আমরা নতুন শব্দ গঠন করি। সেই গঠন কিভাবে হতে পারে? একটা অবিমিশ্র, অর্থাৎ একই ভাষার, মানে শুধু বাংলা ভাষা থেকেই তৈরি হচ্ছে। আরেকটা হচ্ছে মিশ্র, অর্থাৎ দুটো ভাষার। আচ্ছা, এবারে একটু আমাকে বলো যে আর তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? এই যে আমাদের পড়ানো হলো, এখানে কি আর কোনো প্রশ্ন আছে? মানে এই শব্দভান্ডার পর্যন্ত কোনো জায়গায়, যেকোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় বলো, আমি বলবো আবার। আচ্ছা, তাহলে আমাদের যেটা ১ম পড়া হচ্ছিল সেটা হচ্ছে ওই ধ্বনি পরিবর্তনের ওই বিষয়টা। কি, কি পদ্ধতিতে ধ্বনি পরিবর্তন হয় সেইটা নিয়ে আশা করি মানে যতটা পড়ানো হলো কোনো সমস্যা নেই। আমি ১ম এই বলে দিয়েছিলাম এই ধ্বনি পরিবর্তনের ৪ টে পদ্ধতির কথা বলেছিলাম। ধ্বনির আগম, অর্থাৎ ধ্বনি এসে যুক্ত হচ্ছে। ধ্বনির লোপ, অর্থাৎ ধ্বনি লোপ পাচ্ছে। ধ্বনির রূপান্তর, অর্থাৎ ধ্বনি রূপান্তরিত হচ্ছে। আর ধ্বনির স্থানান্তর বা বিপর্যয়, অর্থাৎ দুটো ধ্বনির মধ্যে স্থানের পরিবর্তন হচ্ছে। এবারে এই যে ধ্বনির আগম, সেটাকে আমরা বলেছিলাম যে সেটা দুরকম হতে পারে। স্বরধ্বনি এসে যদি যুক্ত হয় তাহলে সেটা স্বরাগমের মধ্যে পড়বে। আর যদি ব্যঞ্জন ধ্বনি এসে যুক্ত হয় তাহলে ব্যঞ্জনের আগম হবে। আবার এই যে স্বরধ্বনির আগম পড়লাম, তার মধ্যেও আবার দেখলাম যে সেটা কোন স্থানে হচ্ছে। অর্থাৎ সেটা আমাদের আদিতে এসে যুক্ত হচ্ছে, কি মধ্যে এসে যুক্ত হচ্ছে, নাকি সেটা এতে কি বলে আমাদের ওই শেষে মানে অন্তে এসে যুক্ত হচ্ছে। তাহলে যেরকম ভাবে যুক্ত হচ্ছিল তেমন তেমন নাম হচ্ছিল। একই রকম ভাবে ধ্বনির, মানে এটা আবার ব্যঞ্জনের ক্ষেত্রেও আমরা এরকম নাম পেয়েছিলাম। আবার ওই ব্যঞ্জন আগমের সঙ্গে আমরা আবার ওই কি যে শ্রুতির ধ্বনিগুলো পেয়েছিলাম, যে এরকম অন্তঃস্থ শ্রুতি পেয়েছিলাম, শ্রুতি পেয়েছিলাম, শ্রুতি পেয়েছিলাম, শ্রুতি, শ্রুতি, এরকম অনেকগুলো শ্রুতি পেয়েছিলাম। ধ্বনির লোপের ক্ষেত্রেও আমরা পেয়েছিলাম যে আদি স্বরলোপ হতে পারে, মানে যদি স্বরের লোপ হয় তাহলে আদি স্বরলোপ হতে পারে, মধ্য স্বরলোপ হতে পারে, অন্ত স্বরলোপ হতে পারে। এছাড়াও আমরা পেয়েছিলাম দ্বিমাত্রিকতা বা দক্ষরতা পেয়েছিলাম, যেখানে ওই দুটো করে অক্ষর, যে বলছিলাম যে অপরাজিত, অপরাজিতা থেকে কি করে অপরাজিতা হয়ে যাচ্ছিল, কারণ ওই আমরা দুটো করে অক্ষর করছিলাম, যেমন গামোছা থেকে গামছা হয়ে যাচ্ছিল, সেগুলো মনে আছে। সেরকম ভাবে আমরা আবার ব্যঞ্জন ধ্বনির লোপ পেয়েছিলাম, যে সেখানে দেখছিলাম যে সমাক্ষর যদি একই দুটো অক্ষর থাকে তখন একটা লোপ পেয়ে যাচ্ছে, যেমন ওই বড়দাদা থেকে বড়দা হয়ে যাচ্ছে। তেমনই পেয়েছিলাম সমবর্ণের লোপ, যেমন মুখে উচ্চারিত হচ্ছে কৃষ্ণনগর, কিন্তু লেখার ক্ষেত্রে দেখলাম ইংরেজিতে যখন লিখতে যাচ্ছে তখন আর দুটো এনে এনে না লিখে একটা এনে বলা হচ্ছে, অর্থাৎ লেখা হচ্ছে কৃষ্ণগর, উচ্চারণ করা হচ্ছে কৃষ্ণনগর। তেমন পেয়েছিলাম ধ্বনির রূপান্তর, যেখানে অভিশ্রুতি ছিল, স্বরসঙ্গতি ছিল, এরকম আরো অনেকগুলো ছিল। তেমনই আমরা এটার শেষ অংশটা একটু পড়ছিলাম। সমীভাবন, বিষমভাবন এসব ছিল। তারপরে শেষে গিয়ে আমরা পেয়েছিলাম যে ওই বিপর্যাস বা স্থানান্তর।
এই পুরো ধ্বনির পরিবর্তন এবং আমাদের এই শব্দভান্ডার এই নিয়ে এই অংশটা পুরোটা ভালোভাবে বোঝা গেছে, তাই তো? তাহলে আমি এটা তোমাদেরকে ওই যা নোটস এবারে সেটা বানিয়ে তোমাদেরকে দিয়ে দেব।